ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। সবাইকে স্বাগত। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এক স্টেশন এক নেশন, এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে এখন আমরা স্টুডিওতে স্বাগত জানাবো গুরু এতেশামকে এবং আমাদের আজকের অতিথি আশরাফ রেজাকে। কেমন আছেন গুরু? রেজা, আপনার অনুভূতি একটু শুনতে চাই। আমাদের এই প্রোগ্রাম কোনোভাবেই প্রোগ্রামের সাথে যায় না, শুধুই আমরা মানুষের কথা বলি, মানুষের ভালোবাসার কথা বলি এবং স্রষ্টার ভালো লাগার কারণ হতে পারি সেসব প্রসঙ্গ নিয়ে রিপ্রেজেন্ট করি। আপনার কেমন অনুভূতি আমাদের সামনে এসে? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি দর্শক এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আজকের এই প্রোগ্রাম শোনার জন্য। তারপর আমি গুরুর এ যাবৎকালে যে কয়েকটি প্রোগ্রাম আমি শুনেছি, দেখেছি, সেটা থেকে আজকে কাছে পেয়ে আমি অনেক অভিভূত এবং নিজেকে খুব সৌভাগ্য মনে করছি যে খুব কাছে থেকে যে একটা প্রোগ্রামে এসে সেই অনুভূতিটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এতদিন ছিল দূর থেকে মোবাইলের মাধ্যমে, ইথারের মাধ্যমে শোনার এবং দেখার, আর এখন গুরুকে কাছ থেকে দেখে আমাকে খুব ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড। বাট কোনোভাবেই আমি তো এতেশাম অনেক নগণ্য নস্যি টাইপ মানুষ, কারো উপরে কখনো আপনার উপরে কাউকে জায়গা দিয়েন না, কারণ আপনার চাইতে ইম্পর্টেন্ট কেউ নাই, আপনার চাইতে মূল্যবান কেউ নাই। আমি তো এতেশাম, আপনি বিনয়ের সাথে বললেন তাই, কাউকে কখনো আপনার উপরে জায়গা দিয়েন না। আপনার জীবনের কথা একদম শুরু থেকেই শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ গুরু, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এই আহ্বান জানিয়ে সবার প্রতি শারদীয় শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য, আমার জীবনের গল্প সঠিক বলবো না, এটা হচ্ছে বাস্তবতা, জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আগেই ভুল ত্রুটিগুলোর জন্য আপনাদের সকলের নিকট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা বিষয় আমি শুরুতেই বলে রাখতে চাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে মেসেজ থাকে, সেটা ভালো মেসেজ অথবা মন্দ মেসেজ। আমি সেই মন্দ মেসেজগুলোর জন্য আপনাদের কাছে হয়তোবা অনেক অনাকাঙ্ক্ষিত ভাবে যদি এসে যায়, আপনাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে নিলাম। আর যেগুলো ভালো মেসেজ আসবে আপনাদের কাছে মনে হবে, আমি মনে করব যে এই মেসেজগুলো আপনারা আরেকজনের কাছে পৌঁছে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। শব্দচয়ন দেখছো জুয়েল? আলহামদুলিল্লাহ, আমি ছোটবেলা থেকেই খেলার মাঠে বড় হয়েছি, পাশাপাশি লেখাপড়া করেছি। আমাকে দেখলে অনেকে আমাকে বলে যে হুজুর। স্পোর্টি লুকটাও কিন্তু পাশাপাশি আছে, যেটা আমার মনে হয়। আমাকে কিন্তু আর বিরক্ত লাগে না, কিন্তু আমি মানে নিজেকে একটু কেন আনইজি ফিল করি হুজুর বলাতে, যে আসলে কি হুজুর আর একজন মানুষের মধ্যে পার্থক্যটা কি? আমরা তো সবাই মুসলিম, বা অন্য ধর্ম যারা পালন করে তারাও তো ধর্মের মধ্যে থাকে, তাহলে আমরা তো সবাই মানুষ। এটা আসলে হুজুর বলার মধ্যে পার্থক্যটাকে আমি খুঁজে পাই। আমি পছন্দ করি না এটা। আমার মনে হয় যে আশরাফ রেজা স্পোর্টি একটা ক্যারেক্টার, এবং সে আল্লাহর আহকাম মেনে চলে, এটা আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট মনে হয়, রাদার দ্যান দ্য হিউজ হুজুর। ধন্যবাদ। তো এটা থেকে আমি আগে ক্লিয়ার করতে চাই দর্শক শ্রোতাকে যে আমি জেনারেল লাইনের একজন লেখাপড়া করা মানুষ। আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এবং প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, তারপর কলেজে পড়েছি। তো 2004 পর্যন্ত শৈশবকালের অনেক ঘটনা, বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, ভোর আসবে, দিন আসবে, তবু শেষ করতে পারবো না, সেদিকে যাব না আমি।
আমি ভালোবাসা আর ভালো লাগা দিয়ে শুরু করতে চাই। মানুষের জীবনে ভালোবাসাও আসে, ভালো লাগাও আসে। ভালোবাসা উপলব্ধি করার ক্ষমতাটা যখন মানুষ বুঝতে পারে, তখন ভালো লাগাটাকে সে প্রাধান্য দেয় না, তখন ভালোবাসাকে সে প্রাধান্য দেয়। আর যখন একজন মানুষ যখন ভালোবাসাটাকে বুঝতে পারে না, তখন সে ভালো লাগাটাকে প্রাধান্য দেয়। আর ভালো লাগাটাকে যখন প্রাধান্য দেয়, তখন কিন্তু মানুষ ভুল করে বসে। মানে আপনি বলতে চাচ্ছেন ভালোবাসা আর ভালো লাগার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে? অনেক অনেক, আমার দৃষ্টিতে অনেক পার্থক্য। কারণ ভালো লাগা থেকে যখন ভালোবাসাটাকে উপলব্ধি করতে যদি না পারে, তাহলে ভালো লাগা থেকে অনেক ভুলের সম্ভাবনা, অনেক ভুলের জন্ম হয় ভালো লাগা থেকে। আর ভালোবাসা থাকলে সেটাতে ওই ভুলগুলো হবে ঠিকই, কিন্তু ভুলগুলো শোধরায় আবার মানুষের জীবনে মানুষ কামব্যাক করতে পারে, কষ্টটা কমে যায় মানুষের। ভালোবাসাটাকে যখন সে শেখে, নিজেকে স্যাক্রিফাইস করতে শেখে, তখন তার অনেক কষ্ট কমে যায়। এই জন্য বলতেছি, আমি ভালোবাসাটাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। ভালো লাগা থাকবে আমাদের জীবনে, কিন্তু যখন ভালোবাসাটা যুক্ত হয়ে যাবে, তখন ভালো লাগা থেকে যে কষ্টগুলো আসবে, সেটা সে তখন আর তাকে কষ্ট দেবে না। মানে ভালো লাগা শুধু হয়তো ভালো লাগা নিয়েই আসে, আর ভালোবাসা ভালো লাগা, কষ্ট সবকিছু মিলে ভালোবাসা নিয়ে আসে। খুব সুন্দর একটি কথা, খুবই সুন্দর। তো এই ভালো লাগা যে ভালোবাসা এক নয়। আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি খেলার মাঠে, যেটা শুরু করছিলাম যে 2004 যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি, তখন ঠিক ফাইনাল পরীক্ষা দিব এমন সময়ে আমার বাল্য বন্ধু একজন, আমার পাশের শহরে, সেও বাংলায় অনার্স মাস্টার্স পড়তো, সে আমার এখানে আমার শহরে বেড়াইতে আসে। আসার পরে আমরা একই সঙ্গে থাকি, একই রুমে। তো হঠাৎ আমি ফোন ইউজ করি, তখন ওরও ফোন আছে, ও ফোনটা রেখে বাইরে চলে গিয়েছিল। তারপর একটা ফোন দেখি বারবার বাজতেছে, আসতেইছে ফোনটা। তো কৌতূহল বশত প্রথমে বললাম যে একজনের ফোন রিসিভ করা ঠিক হবে, তো মনে করলাম না, ঠিক হবে না। তারপরে দেখলাম অনেকক্ষণ বাজতেছে, তখন ফোনটা রিসিভ করে নামটা আগে, কিন্তু ফোনটা যখন সামনে নিলাম, তখন দেখলাম যে এখানে লেখা কণা ফ্রেন্ড লেখা। ট্রু কলারের জন্য নাকি সেভ করেছিল? সেভ করা ছিল। আচ্ছা, কণা ফ্রেন্ড লেখা। তো আমি চিন্তা করলাম নিশ্চয় ওর বান্ধবী হবে, তাহলে একটু মজা করি। তা আমি ফোনটা রিসিভ করেই বললাম, ডার্লিং কেমন আছো? শুরুতেই তো ওদিক থেকেও ঠিক একই রকম উত্তর, হ্যাঁ ডার্লিং ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, উত্তর দিয়ে স্বাভাবিকভাবে কথা বলে আমার ওই বন্ধুর প্রসঙ্গটা যখন আসলো, বললাম ও ফোন রেখে বাইরে গেছে, পরে কথা বলি। ফোনটা রেখে দিলাম। তারপরে কৌতূহল বশত আমি ওর সম্পর্কে, ওই আমার যে বন্ধু আছে তার কাছে জানতে চাই, ও আবার তার কাছে জানতে চায়। তখন মিডিয়া হয়ে গেল ওই বন্ধুটা আমাদের মধ্যে জানতে চাই, আমিও জানতে চাই, একটা লাইনের জন্যই। আমিও কেন যেন ওর কণ্ঠটা শোনার পর থেকেই কেন যেন নিজের মধ্যে একটা নাড়া দিয়ে আসলো, মানে বারবার কেন যেন ওর কথাই মনে হচ্ছিল, ওর কণ্ঠটা আমার মনে হয় কানে বাজতে ছিল, এরকম একটা অবস্থা। তো তার আগ পর্যন্ত যেটা আমি বলবো যে ভালো লাগেনি কোনো মেয়েকে, সেটা বলবো না। আমার বন্ধু বিরক্ত হয়ে ও তখন বললো, নাম্বার দিয়ে দিচ্ছি, তোরা কথা বল। সেই থেকে কথা বলা শুরু। খুব বেশি দিন আর মিডিয়ার জায়গাতে থাকলো না। তখন আমরা কথা বলি। তখন মিনিট একটু মানে বেশি এক্সপেন্সিভ ছিল, তখন 4 সালের কথা, তখন টাকা বেশি পড়তো, যার কারণে পরে এয়ারটেল জয় যে সিমটা আসলো, তখন আমার আরেক বন্ধু আছে, তখন ও বলল যে প্রোডিউসার ওরা কি টাকা টুকি দেয়? হ্যাঁ ঠিক আছে, টাকা দেয়, তাহলে বলা যায়, বলেন। আচ্ছা, এয়ারটেল জয় সিমটা তখন ও একটা কিনে আমাকে একটা দিল, আমরা কুরিয়ার করে ওর কাছে একটা পাঠাই দিলাম। এর মধ্যে কিন্তু আমাদের কোনো দেখা দেখি নাই বা দেখা দেখির প্রসঙ্গ আসেনি, শুধু আমরা কথা বলে যাই এয়ারটেল জয় সিম দিয়ে। কথা বলতে 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 ঠিক 4 মাস পরে আমরা
উভয়কে বললাম যে আমরা এবার দেখা করতে পারি। আমরা কিন্তু অলরেডি আমাদের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে, মানে আমরা কিন্তু মানে অলরেডি দেখা যাচ্ছে যে একদিন একবেলা কথা না বললে মনে হয় থাকতে পারি না, এরকম একটা অবস্থা। তো তারপরে দেখা করতে চাওয়া, কে আগে বলছিল দেখা করতে সেটা আমি আমার মনে নেই ঠিক, তবে আমরা মনে হয় উভয়ে চাইছিলাম যে দেখা করব। তারপর আমরা দেখা করলাম একদিন, কলেজ ফাঁকি দিয়েও আসলো, আমি আমার কলেজ ফাঁকি দিয়ে গেলাম, বগুড়া শহরে দেখা করলাম, একসঙ্গে লাঞ্চ করলাম, সারাদিন ঘুরলাম, ঘোরার পরে আকবরিয়া না এশিয়া? আকবরিয়া। আচ্ছা, আকবরিয়া খুব ভালো রান্না, কিন্তু আসলে ভালো রান্না হতে। ভালো রান্না। আমি ওই বাড়ি প্রথম খাইছি আকবরিয়াতে। সাতপথা থেকে পশ্চিম থেকে মানে 100 গজ যাওয়া লাগে। তারপরে বাসায় ফিরে আসলাম, ঠিক তার 2 মাস পরে। আপনার বাসা কোন এলাকায়? গাইবান্ধা। গাইবান্ধা। আমার গাইবান্ধাতেই বেড়ে ওঠা, গাইবান্ধাতেই শিক্ষা জীবন শুরু, শিক্ষা জীবন শেষ। তো বাসায় ফিরে আসলাম, আসার পরে তারপর 2 মাস পরে ও ফোন দিল যে আমার তো বিয়ে শাদীর কথাবার্তা হচ্ছে মোটামুটি ঠিকঠাক। আমি বললাম কত দূরে মানে এগিয়েছে? তখন ও বলল যে আমার মামার বন্ধু ছোট ভাই দেখে গেছে, এখন আমি তো না করতে পারতেছি না, আমি ফ্যামিলির বাইরে তো যাইতে পারতেছি না। তখন আমি বললাম তাহলে আমি প্রপোজাল পাঠাই। তখন বললো তুমি কাকে পাঠাবা? আমি বললাম যে আমি নিজেই বা আমার ওই বন্ধুটাকে পাঠাই। আমার ওই বন্ধুটা আবার ওর বাসায় যাতায়াত ছিল, তো ওই হিসেবে পাঠাইতে চাইছিলাম। কয় না, হবে না, তুমি আমার আশা ছেড়ে দাও, আমি ফ্যামিলির বাইরে যাইতে পারবো না, এস্টাবলিশ ছেলে, তুমি এখন অনার্স পাশ করছো, তো ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে, পাশ করলাম আমরা। তখন বলল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন পড়ুয়া স্টুডেন্ট, ঢাকায় ফ্ল্যাট আছে, এরকম ছেলের সঙ্গে আমার বিয়ে শাদী ঠিক হয়েছে, তোমাকে দিয়ে প্রপোজাল দিলেও তো দিবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি মিডিয়া না দিয়ে অন্তত আমার ছবিটা পাঠাই দিই, আর আমার যে সিভিটা বায়োডাটাটা আছে এটা দিই, তুমি এটা দেখো কি হয়, এটা রেজাল্ট তো আসবে। তখন সে বাড়িতে এটা প্রেজেন্ট করছে যে এরকম ছবি আর ইয়ে পাঠাই দিছে, ওরা দেখাইছে। দেখানোর পরে বলছে ছেলে পছন্দ হয়েছে, কিন্তু বাট বেকার ছেলেকে দিয়ে আমরা বিয়ে দিব। ছেলে তো পছন্দ হওয়ার মতোই একদম। আমরা কিছু কমেন্টস নিতে পারি? জি ওকে, প্রিয়াঙ্কা কিছু কমেন্টস নিয়ে নিয়ে ফাঁকে। অবশ্যই। এমডি দারুস সালাম লিখেছেন অনেকদিন পর গুরুকে দেখছি। এমডি সাকিব লিখেছেন আপু আমার কমেন্ট পড়ো। এই তো পড়ে দিলাম সাকিব আপনার কমেন্ট। এমডি নুর আলম লিখেছেন আপু আপনি আমার SMS পড়েন না কেন? আমরা সব SMS-ই দেখি, যারা আমাদেরকে SMS করেন আমরা সব SMS দেখি, কিন্তু আমাদের প্রোগ্রাম তো SMS পড়ার প্রোগ্রাম না। যতটুকু সম্ভব আমরা SMS পড়ি, টেক্সট পড়ি, এই কমেন্ট পড়ি, কিন্তু সবকিছু তো পড়ে শোনানো সম্ভব না। এমডি তন্ময় খান লিখেছেন আমার মেসেজটা পড়েন। ওকে, তো বেশিরভাগই কমিউনিকেশন হচ্ছে ওদের টেক্সট দ্বারা পড়া হয়, তাই তো? আমরা সুযোগ পেলেই অবশ্যই টেক্সটে যাব। যাচ্ছে আবার আশরাফ রেজার কাছে, বলছিলেন যে আপনার বায়োডাটা এবং ওরা ছবি থেকে তারা পছন্দ করেছে, বাট বাকি অবজারভেশন কি? বাকি অবজারভেশন রিজেক্ট করে দেওয়া। তারপর ঠিক জুনের 4 তারিখে আর কি এনগেজমেন্ট হবে, এরকম একটা প্রিপারেশন। সরি, জুনের 6 তারিখে 2004 জুনের 6 তারিখে হচ্ছে এনগেজমেন্ট হবে। এরকম সবকিছু ঠিকঠাক। ঠিক 2 দিন আগে 4 তারিখ আগের দিন অর্থাৎ 3 তারিখ রাতে আমরা ফোনে কথা বলে নিলাম। লাস্ট প্রায় ঘন্টাখানেকেরও বেশি হবে, এবং আমরা দুইজন ডিসাইড করলাম ঠিক আছে তাহলে তুমি তোমার মতো জীবন
এগিয়ে নাও। Okay. আমরা যেহেতু কারণ আপনি রিজেক্টেড, রাইট? Rejected. কোনো সম্ভাবনা নাই আর ওর সাথে কোনো সম্পর্ক সম্ভাবনা করার। ছিল না। শেষবারের মতো কথা বললেন, ওকে বলে দিলেন যে তুমি তোমার মতো জীবনে এগিয়ে নাও, আমি আমার মতো জীবনে আমি এগিয়ে আমার মতো নিচ্ছি। এগিয়ে নেব। ওকে। তারপরে আমি রাত্রে এসে ঘুমাইতে পারিনি, কিন্তু ভোরের দিকে তো আর নিজেকে ধরে রাখতে পারিনি। নিজেকে আর ভোরের দিকে ধরে রাখতে পারিনি, চোখ তো ঘুমে বিভোর হয়ে ঘুমাই পড়ছি। তো সকালে 10টার দিকে যে বন্ধুটি একটেল জয় দিয়েছিল সে আসলো আমার কাছে, এসে বললো ঘুম থেকে তুললো, তোলার পরে ফ্রেশ করলো, গোসল করতে বললো। আমি বলছি এমনি মনে হয় যত্ন নিচ্ছে, কিন্তু আপনি তো অসম্ভব কষ্টে আছেন। আমি তো কষ্টে আছি, কারণ সেটার ভালোবাসা জন্য মানুষের মনে তো হয় বিয়ে হয়ে গেছে, আপনি তাই জানেন। এইরকম কিছু তার যত্ন ওইটা মিন করে আমার কাছে কিন্তু আসছে যে আমাকে আমি একটু এটা স্বাভাবিক করি। স্বাভাবিক করি। কিন্তু যখন নাস্তা করা শেষ তখন বলতেছে এখন কাকে ফোন দিবি, তো মানে তো এখন তোকে বিয়ে করতে হবে, বলেন কি? মানে এরকম একটা। আমি বললাম তুই কি আমার সাথে এর কি করতেছিস এরকম। তখন সে বলতেছে না, তো এখন বিয়ে করতে হবে, ও অলরেডি বাড়ি থেকে রওনা দিয়ে দিছে, সকালবেলা ও বাড়ি থেকে চলে আসতেছে তোর এখানে, এখন তোকে বিয়ে করতে হবে। এখন তুই তোর পরিবারের কাকে কাকে বলবি বা কি কাকে, আপনি তো কোনোভাবে এটার জন্য প্রস্তুত ছিলেন না। কোনো প্রস্তুতি নাই আমার কাছে। তারপরে আমি বললাম তাহলে আমি এটা থেকে আর কিছু বলতে পারবো না, সে যখন অলরেডি চলে আসতেছে তুই সমস্ত কিছু সামলা। পরে ও নিজেই সমস্ত কিছু সামলাইছে, বিয়ে করা থেকে শুরু করে আমার ফ্যামিলিতে খবর দেওয়া। আমার ফ্যামিলির আব্বা আবার বলল, আমার আব্বা তখন জীবিত ছিল, তখন আব্বা বলল যে দেখো এসবের বিয়েতে তো যাওয়া যাবে না, আমি একজন প্রতিনিধি দেই। তখন প্রতিনিধি হিসেবে আমার ছোট ভাইকে পাঠাইলো। বড় দুই ভাই তখন বাহিরে থাকে, ঢাকায় থাকে, যার কারণে আসা সম্ভব হয় নাই। পরে আমাদের বন্ধু বান্ধব প্রায় 10-12টা মোটরসাইকেল নিয়ে আমরা যখন ও বাসে চলে আসে, বাস স্ট্যান্ডে নামে, আমরা ওকে রিসিভ করে নিয়ে এসে আরেক বন্ধুর বাসায় উঠি। সেখানে আমাদের বিয়ে পড়ানো হয়, কোর্ট ম্যারেজ করানো হয়, যা যা সব এভরিথিং ফর্মালিটিস মেইনটেইন করার পরে আশরাফ আপনার কাছে তো স্বপ্নের মতো, কখনো তো ভাবেই নি যে এমন কিছু। ঘুম থেকে উঠে তো আমি তো কষ্টে সারা রাত ঘুমাইতে পারিনি। সকালবেলা যখন চোখে ধরে রাখতে পারতেছিলাম না, তারপরে তো ঘুমিয়ে গেছি। তারপরে আমি চিন্তা করলাম যে এখন কোথায় যাব। তখন সবাই মিলে আলোচনা, তখন বলল যে তোর বাড়িতে নিয়ে যাবি, যেহেতু আমি তখন মাকে খুব ভয় পাই, আমরা ভয় পাইতাম। আব্বা ফ্রেন্ডলি সবসময় থাকতো, তো চিন্তা করলাম না মাকে ম্যানেজ করতে পারবে একমাত্র মামা। তো আমি বললাম ঠিক আছে আমরা সবাই মামার বাড়িতে চলে যাই। আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, এবং শহর থেকে আগে মামার বাড়ি, তারপরে আমাদের বাড়ি। তো মামার বাড়িতে গেলাম, গিয়ে ওখানে উঠলাম, ওখানে ওকে রেখে আমি ওকে বুঝাইছি আগে যে আমি কিন্তু আজকে থাকবো না, এখানে চলে যাব, তোমাকে একা থাকতে হবে, আমি চলে যাব। এটা জাস্ট একটা মামাকে বুঝানোর জন্য, যে আমরা একটা চাপে ফেলানোর জন্য, এটা তোমাকে এটার সাথে আমাকে সায় দিতে হবে, যে মাকে মামা ম্যানেজ করবে, আসবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। আনটিল আনলেস তাদের পারমিশন ছাড়া একসাথে আমরা থাকবো না। এই একটা মেন্টাল জি। প্রেসার তাদেরকে দেয়া। বাহ, তো আমি ওকে আপনি রেখে- চাইলেই থাকতে পারতেন, জি, বাট মামাও সেই কিন্তু জিনিসটা থাকতে করলেন বলছে। যাতে করে পারমিটেড হয়। Permitted। তারপরে আমি চলে আসলাম মেসে, বিয়ে করা বউ রেখে আমাকে চলে আসতে হইলো, জাস্ট একটা ফর্মালিটি মেইনটেইন করে যাতে পারমিশনটা অন্তত আমি নিতে পারি। তো ঠিক আলটিমেটলি পরের দিন সকালে ফোন আসলো যে আব্বা আম্মা চলে আসছে, একটা গাড়ি নিয়ে আসো, মামার বাড়িতে নিয়ে বউ নিয়ে বাসায় চলে যাও। তাহলে গাড়ি নিয়ে গেলাম, গাড়ি নিয়ে সাথে করে নিয়ে বাসায় গেলাম। বাসায় যা আবার নতুন করে গায়ে হলুদ করানো হলো, মানে বিয়ের যত ফর্মালিটিস আছে মোটামুটি বিয়ে পড়ানো তো হয়ে গেছে, বাকি ফর্মালিটিস গুলো মেনটেন করে বাসায় তুললো। তারপর থেকে সংসার জীবন শুরু হলো। এদিক থেকে আবার ভয়ে ছিলাম যে এদিক থেকে যে আসলো তখন মানে আইনানুগ কোনো সমস্যায় সমস্যা পড়বো হয় কিনা। এটা থেকে আমরা একবার ভাবলাম যে বন্ধু বান্ধব কয়েকজনের সঙ্গে পরামর্শ করে ভাবলাম যে আমরা চরে গিয়ে থাকবো কিনা।
পরে না, ঠিক পরের দিন আমার শাশুড়ি ওকে ফোন করে বলে দিল, তুমি যখন বিয়ে শাদী করছোই, আমরা আর আইনি ঝামেলায় গিয়ে কি করব, তুমি সংসারী হও। 12টা বাজে। যদিও প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি জীবনের বাকগুলো আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সময়ের তো একটা পাবন্দি থাকেই। আমি অনুরোধ করব যে ব্যাক টু ব্যাক খুব অল্প সময়ের মধ্যে যদি মূল ঘটনায় চলে আসেন। তারপরে তো আমাদের সংসার জীবন শুরু হলো, কিন্তু কষ্টের জীবন শুরু হলো। আমার মানে ফ্যামিলিগত দিক থেকে, যদিও আব্বা সরকারি চাকরি করত, 2004-এর দিকের যে পারিবারিক অবস্থা ছিল, আমাদের গ্রামের অবস্থা তখনও ছিল লাজুক। এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে। তখন দেখা গেছে যে যেমন 94, 95, 92 সালের কথা, মানুষ অনেক না খেয়ে থাকতে দেখেছি, আলু সেদ্ধ খেয়ে থাকতে দেখেছি, এরকম অবস্থা। আপনি যে এলাকার কথা বললেন, সেখানে মঙ্গা পীড়িত নামে একটা এই ব্যাড কন্টেন্ট সবসময় চালু ছিল, যদিও এই পরিস্থিতি পরিত্রাণ পেয়েছে। একদমই তাই। তারপরে কষ্টের জীবন শুরু হলো, সংসার জীবন। সংসার হলে গ্রামের মধ্যে যেরকম কথা হয়, এখন ইনকাম করো, বউকে তোমরা পালো, যেটা বলে গ্রামের ভাষায়, সেটার জন্য চাপ দেওয়া হলো, চাকরি করো। তা আমি বললাম মাস্টার্সটা করে যাই। তো মাস্টার্সটা করারও কোনো পরিবেশ তখন ছিল না। আপনি কি কখনো গাইবান্ধা বা বগুড়ার বাইরে থাকছেন? কখনো থাকিনি। দীর্ঘ সময় না। আপনার শব্দ চয়ন, উচ্চারণ অনেক সুন্দর আশরাফ ভাই। কেমনে সম্ভব এটা? এটা আমার মা আপনার থেকে। টোনালিটি, আপনার রিজিওনাল যে ডায়ালেক্ট, সেই জায়গাগুলোর কোন রকমের ইম্প্যাক্ট আপনার মধ্যে নাই, একেবারেই নাই। এটা মার কাছ থেকে পাওয়া। উনি ওনার দেশের ভাষা কোথায়? ওনার দেশের ভাষা আমার গাইবান্ধায়। বড় গুণী মা আপনার। আসলেই তাই। স্পেশালি আমাদের নর্দার্ন, আমারও বাসা কিন্তু উত্তর অঞ্চলে, কোনোভাবে আমরা এই জায়গা থেকে বের হতে পারি না। ইউ আর রিয়েলি ব্লেসড। আপনার উচ্চারণ, আপনার টোনালিটি, শব্দ চয়নে কোনোভাবেই তার কোনো ছাপ নাই। সত্যি আপনার মায়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত আপনার। আমি মাকে খুব ফিল করি যে আমার জীবনে যখন আমি ইনকামে চলে আসছি, তখন বাবাকেও পাইনি, মাকেও পাইনি। মূল যে ইনকাম, গাইবান্ধা জায়গাতে কত চমৎকার যত্ন করে আপনাকে মানুষ করেছেন তিনি। আমি খুবই অবাক হচ্ছি আপনার শব্দ চয়ন, আপনার উচ্চারণ দেখে। রিজনাল যে একটা ডায়ালেক্ট থাকে, তার মিনিমাম ছায়া আপনার কণ্ঠস্বরের মধ্যে নাই। ওকে আশরাফ ভাই, তারপরে আমি মানে পড়াশোনায় বন্ধ করে দেওয়া হলো বাড়ি থেকে। তারপরে আমি এক বন্ধুকে ফোন দিলাম। আমার এক বন্ধু গাজীপুরে চাকরি করে, তাকে বললাম এই ঘটনা, বউ নিয়ে বেড়াইতে আয়। আসার টাকা পাঠাই দিল, আসলাম, যা যা কিনে দেওয়া দরকার কিনে দিল। তারপর আবার ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিল এবং ম্যাচ খরচও দিয়ে দিল। ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমি গাজীপুরে ট্রেনে উঠতে গিয়ে পকেট মার টাকাটা নিয়ে নিল। আপনি বিশ্বাস করবেন যে মানে পৃথিবীটা মনে হয় আমার কাছে, মানে এই যে গাজীপুর থেকে আমি গাইবান্ধা গেছি, আমি মনে হয় আমার নিজের মাঝে ছিলাম না, যে একটা এই সম্বল। পরের দিন ফর্ম ফিল আপের শেষ তারিখ, কোথায় পাবো এই টাকাটা? আর টাকা পাইনি আমি কোথাও, বা কাউকে বলতে পারিনি। তারপর দুইজন মিলে অনেক পরামর্শ করলাম কি করা যায়। এদিকে আবার মানে কোন দিক থেকে সাপোর্ট পাচ্ছিলাম না যখন, তখন ওর চেনটা বের করে দিল। আপনার বউ? চেনটা বিক্রি করে আমরা ঢাকা চলে আসলাম। আজ পর্যন্ত ওই চেনটা কিনে দিতে পারিনি। তারপর ঢাকায় এসে এক চাচার বাসায় উঠলাম। চাচা একটা বাসা ভাড়া নিয়ে দিল। সেই বাসায় থেকে সংগ্রামী জীবন শুরু। একটা স্কুলে জব নিলাম, দুইজন মিলে হেডমাস্টারকে বললাম এই ঘটনা। তারপরে হেডমাস্টার একটা রুম দিল থাকার। সেখানে থাকলাম আর প্রাইভেট পড়াই, উনি কিছু টাকা দেয়, এভাবে জীবন শুরু।
ওখানে 2 বছর থাকার পরে জন্ডিস হলো, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তারপর জন্ডিস হওয়ার পরে বাড়িতে গিয়ে ওই যে কি যেন বলে যে ফকির আছে, তারপরে ঝাড়ফুঁক করে, ওখান থেকে জন্ডিসটা ভালো হলো। ভালো হওয়ার পরে আমি ওই স্যারকে ফোন দিলাম যে স্যার এই ঘটনা, আমার শরীরটা ভালো লাগতেছে না, আরো কিছুদিন ছুটি দরকার। আশরাফ কোনো সমস্যা নাই। তো ওই স্যারের একটা ঘটনা, ছোট্ট একটা কথা বলি, যে আমরা দুইজন যখন গল্প করতাম ওই স্যারের সঙ্গে মাঠে বসে ফ্যামিলির মতো হয়ে গেছিলাম, তখন স্যারকে একদিন ওই স্যারের ওয়াইফ জিজ্ঞেস করছিল, আচ্ছা খালেদা জিয়া জিতছে না এরশাদ জিতছে? মানে আমাদের দুইজনের মধ্যে বলতেছিল। তখন স্যার বলছে এরশাদ, খালেদা জিয়াই জিতছে। মানে আমাকে এরশাদ এবং ওকে খালেদা জিয়া হিসেবে ঠিক করে কথা বলছিল। মানে আমাদের দুইজনকে তুলনা করতেছিল যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে কে জিতছি আমরা ওই ঘটনার পরে, যে খালেদা জিয়া জিতলো না এরশাদ জিতলো। তখন বললো যে এরশাদ, খালেদা জিয়া জিতছে। তারপর সবাই ওই স্যারের কথা ছিল, এটা আমার কথা না, এটা উপমা দিয়ে। তারপরে আমি ওই বাজারে গেলাম, টাকা স্যার কিছু পাঠাই দিল, বাজারে গেলাম, আমি মুরগি, ডিম, মাংস এগুলো কিনে আনলাম, বলে শরীরটা দুর্বল লাগতেছে, একটু ইয়ে করে আবার আসবো। তো খাওয়া দাওয়া করলাম। 3 দিন পরে আবার জন্ডিসটা রিঅ্যাটাক হইল। রিঅ্যাটাক হওয়ার পরে বিলিরুবিন আমার 18-এ উঠে গেল। তারপরে টেস্ট করার পরে যখন দেখলাম যে ডাক্তার আমাকে শুধু থাপ্পড় মানে নাই, এমন ভাবে বুঝাইলো যে তোমরা শিক্ষিত মানুষ, তোমরা কেমন এখন জন্ডিসের বেলা হাট খাবার, তোমার রিঅ্যাটাক হয়েছে, এখন তো তোমার এটা জন্ডিস ভালো না হওয়া পর্যন্ত তোমার কোনো ট্রিটমেন্ট নেই, এটার একমাত্র রেস্ট। 18 পার হওয়া মানে মানুষ দ্রুত আরো বিলিরুবিন বেড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একদমই তাই, অর্গানগুলো ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি থাকে। তারপরে তাই হলো, কাছাকাছি চলে গেলাম মৃত্যুর। আব্বা মা আমার সামনে আসে না, শরীর সব হলুদ হয়ে গেল, এগুলো সব পানি পড়তো, হলুদ পড়তো, মানুষ আমাকে দেখলে ভয় করত। কিন্তু আমি তো বেঁচেই আছি, তখনও বেঁচে আছি, এটা সবার কাছে অভাব। আত্মীয় স্বজন এসে দেখে গেছে। তারপরে তো আস্তে আস্তে 3 মাস পরে, আমি 1 মাস পরে এক হোমিও ডাক্তারের চিকিৎসায় আস্তে আস্তে ডেভেলপ হওয়ার পরে আমি ভালো হয়ে গেলাম। ভালো হওয়ার পরে আবার আসলাম গাজীপুরে, তখন একটা চাকরি নিলাম। এই স্কুলে তখন টিচার নিয়ে নিছে জন্য উনি আবার রেফার করে দিল, তখন গাজীপুরে আবার সংগ্রামী জীবন শুরু হলো, আবার 2 জনের শিক্ষকতা শুরু হলো। হওয়ার পরে আমার ছেলে জন্ম নিল 2009-এ, একমাত্র প্রথম বেবি। গাজীপুরে থাকতে যখন আমরা 2 জনেই শিক্ষকতা করি। তারপরে এই মুহূর্তে কেমন আশরাফ ভাই? প্রথম দিনের অনুভূতিটা তো অন্যরকম ছিল। খেয়ে তো বর্ণনা করতে পারেন, আপনি পারেন কিনা দেখেন। বলি যে প্রথম ছেলে হওয়ার যে অনুভূতি বা মেয়ে হওয়া, এটা কেউ বর্ণনা করতে পারেন না, আপনি পারেন কিনা দেখেন। না, আমি পারবো না, পারবেন বর্ণনা করতে পারবো না। তবে ছেলে হওয়ার পরে একটা উপলব্ধি হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমার বাবা মা আমার জন্য কি করছে সেটা উপলব্ধি হয়েছে। সেজন্য আমি দর্শক শ্রোতাকে, যারা এই মুহূর্তে স্টুডিওর অনুষ্ঠানটা উপভোগ করছেন, তাদের কাছে বলবো, বাবা মাকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। এটা কিন্তু হাদিস কোরআন দ্বারাও প্রমাণিত। বাবা মা যদি, আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে বাবা মা যদি বিধর্মীয় হয়, তারপরেও যেন কটু কথা বলা যাবে না। সেজন্য অনেকে অনেক যুক্তি দিয়ে অনেক কথা বলে। আমার বাবা মা নাই, আমি বুঝতেছি কি অবস্থাটা। যাদের আছে তারা নিষেধ করেছেন যে কোন রকমে তাদের কোনো কিছুর জন্য সমালোচনা করা যাবে। এটা অনুরোধ করব সবার প্রতি, আপনারা অবশ্যই শ্রদ্ধা করে দেখেন, আরো দেখবেন ইনশাল্লাহ। তারপরে আমার একটা জব হয়ে গেল ব্রাকে, উপজেলা অ্যাকাউন্টেন্ট। আমাকে খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া হলো। তো খাগড়াছড়িতে গিয়ে ওই সন্তান জন্ম হয়েছে, ওয়াইফকে ছেড়ে থাকতে পারলাম না। অল্প দিন জব করে আবার ওই শিক্ষকতা পেশায় ফিরে আসলাম। ফিরে আসার পরে এখন ছেলে জন্ম নিল, আবার খরচ বেড়ে গেল। তখন চিন্তা করলাম তাহলে তো একটা ভালো জব খোঁজা দরকার। তো ঢাকায় ঢুকলাম, শিক্ষকতা ছেড়ে যে একটা ভালো জব করতে হবে। ঢাকায় ঢুকে এখন বিভিন্ন জব সার্চ করতেছি, আর ওই নামাজ পড়া শুরু করে দিলাম। ধর্মভীরু ফ্যামিলি, বা আব্বাও নামাজ পড়তো,
মাও নামাজ পড়তো 5 ওয়াক্ত। তো নামাজ পড়তে একদিন 2010-এর কথা, তাবলিগের লোক বয়ান করতেছিল, তো বয়ান শুনে চোখ দিয়ে পানি এসে গেল। তাবলিগে গেলাম, তাবলিগে গিয়ে ওই দিন দাড়ি রাখলাম, ওই দিনে টুপি মাথায় তুললাম, ওই দিনে কত বছর আগে? 10 সালে। আচ্ছা, এখন জিন্স প্রায় ছেড়ে দিলাম। এক যুগ। তো তারপর পর্যন্ত এখন জিন্স টি শার্ট সব ওকে পরাচ্ছে থাকতো। একদিনে মানে ওই 3 দিনেই কিন্তু সবকিছু ছেড়ে দিলাম। টাকনুর উপরে কাপড় পরা চিল্লাও লাগেনি না, 3 দিনে? 3 দিনে। এটা আল্লাহ পাক প্রদত্ত। আমি ভালো মন্দ বুঝি না, বাট তাবলীগ যেভাবে আমাদের ইসলামের এই ধরনগুলোকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেন, অনেক কৃতজ্ঞতা এই মানুষগুলোর জন্য। আমি ভালো মন্দ আসলেই জানি না, জানতেও চাই না, বাট অনেক শ্রদ্ধা এই মানুষগুলোর জন্য, যেই মানুষগুলোর কারণে আমাদের ধর্মের প্রতি মানুষের এত অনুরক্ত, এত ভালোবাসা বাড়ে, এবং আমাদের ধর্মের যে মূল স্তম্ভগুলোর সাথে মানুষকে এত বেশি চমৎকারভাবে যত্ন করে লাইন করে দেয়, তাদের প্রশ্নে আমার অনেক কৃতজ্ঞতা। আমি বুঝি না যে তারা সঠিক করে না বেঠিক করে। বাংলাদেশ সাচ এ কান্ট্রি, এই জাতি হিসাবে যতখানি আমাদের গর্বের, ততখানি পরিচয় চোখ বড় করবে কিনা অভিশপ্তেরও কিন্তু। কারণ সঠিক কিছু বললেও, ভালো কিছু দেখলেও এখানে সমালোচনা জায়গা তৈরি হয়ে যায়। তাই বলতেছি যে এত পাণ্ডিত্যের জায়গা আমি বুঝিও না, জানতেও চাই না, বুঝতেও চাই না, বাট বুঝি যে এই মানুষগুলো সত্যি ব্লেসড, যাদের কারণে বহু মানুষ স্রষ্টাকে কাছ থেকে জানতে, বুঝতে এবং তার যে প্রেসক্রাইব যে পথ, সেই পথে চলতে পছন্দ করে। আমি স্পেশাল তাবলিগের জন্য যারা আহ্বান করে তাদের প্রতি অনেক শ্রদ্ধা নিবেদন করতেছি। জি, তারপর বলছিলেন? তারপর তাবলিগ থেকে ফিরে এসে আবার অসুস্থ হয়ে পড়লাম, বাড়িতে ফিরে গেলাম। আবার অসুস্থ হয়ে মানে গেলাম। কি জন্ডিস টাইপের এরকম কিছু? কিছু বোঝা যাচ্ছিল না, খাইতে পারতেছিলাম না। পরে আমার শাশুড়ি চিকিৎসা করাইলো, চিকিৎসা করাইয়া সুস্থ হলাম। ঢাকায় এসে জব নিলাম। তখন স্ত্রী, তখন ছেলের বয়স কত? তখন ছেলের বয়স 2। কি নাম রাখছে না? জায়েদ হোসাইন রাকিন। জায়েদ হোসাইন রাকিন, রাকিন অর্থ প্রিয়। প্রিয়। তো 2 বছর তারপরে জব শুরু, সংগ্রামী জীবন শুরু। তারপরে ওর যখন 3 বছর হয়নি, 3 মাস বাকি আছে, আমি 2012 সালের 23 আগস্ট, ঈদ হয়েছে হচ্ছে 21 আগস্ট, সেবার বাড়িতে গেছি ঈদ করার জন্য, ঈদ উল ফিতর 2012 সালে। আমি আগের দিন এক বন্ধুর বাসায়, আমি আবার বন্ধুর আসি, আমার বন্ধুরা আমার জন্য যা করছে, মানে আমি আমার বন্ধুদের, বাবা মার তো ঋণ শোধ করাই যাবে না, কিন্তু বন্ধুদেরও ঋণ আমি শোধ করতে পারবো না। আমার যে বন্ধু, আমার অনেক বন্ধু, এবং বন্ধুরা সবাই আমার ভালোবাসে, স্নেহ করে। তো এই বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে গিয়ে শুইছি। পরের দিন আমরা ব্যাক করে চলে আসবো 10টা, 10:30টার দিকে। ভোরবেলা ওর আম্মু উঠছে সকালে ঘুম থেকে ওঠার পরে ওর একটা পলিথিন প্রয়োজন ছিল, কি যেন একটা নিবে, মাংস জাতীয় কিছু হয়তো বা নিবে। তো আমার বাড়িতে হয়তো ছিল না। আপনি ভাবের কথা বলছেন? হ্যাঁ, আমার বাড়িতে ছিল না, সে হয়তো পাশের বাড়ি থেকে আনতে যাবে, এইরকম করে আমার ছেলেটাকে নিয়ে বের হয়েছে। তোমার বয়স কত? 2 বছর 9 মাস। 2 মানে অলমোস্ট 3 বছর। ওকে নিয়ে যাচ্ছে যে পলিথিনটা নিবে, মাংস বা এই টাইপের কিছু একটা নিবে। এখন তো, তখন তো আপনারা গাইবান্ধায়, রাইট? ঢাকায় ফিরে আসবে। ঢাকায় ফিরে আসার আগে যে প্রিপারেশন, সেগুলো নিয়ে কাজ করছে। ওকে, তারপর ও পরবর্তীতে কথা শোনা যেটা, ও শুধু এসে বলল যে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। আমি সেই দিন এত কাঁদিনি, আমি খালি উঠে বললাম যে কোথায়, ও কোলে করে ধরে আছে, আমি বলছি কোথায়। তারপর কোলে নিলাম, গিয়ে ওই অবস্থায় শুধু লুঙ্গি পরা ছিলাম, শরীরে কিছু ছিল না, খালি গা। বের হয়ে দেখি কোনো যানবাহন নেই। তারপরে
ওই যানবাহন যেটাতে অ্যাক্সিডেন্ট করছে ওকে সাথে নিয়ে আমি হাসপাতালে গেলাম, গাইবান্ধা সদর হাসপাতালে। গিয়ে দেখলাম কোনো ডাক্তার নেই। তো ওরা বের হয়ে এসে বললো যে এই রোগীর চিকিৎসা হবে না এখানে, তোমরা রংপুর নিয়ে যাও, রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। পরে একটা অ্যাম্বুলেন্স নিলাম, অ্যাম্বুলেন্সে করে আমার কোলে 2 ঘন্টা 40 মিনিট ব্রেন হ্যামারাইজ হয়ে গেছিল, এই সাইডটা প্রায় ড্যামেজ হয়ে গেছিল মাথার। আমার কোলে অনেকেই কোলে নিতে চাইছে, আমি দেইনি। ইভেন ওর মাও নিতে চাইছে, তবুও আমি দেইনি। আমি সত্য কথা যে এই 2 ঘন্টা 40 মিনিট কাঁদি নাই, ওদেরকে বরং সান্ত্বনা দিছি। তারপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যখন পৌঁছলাম, পৌঁছার পরে ওরা ভেন খুঁজে পাচ্ছিল না। তারপরে 20 মিনিট পরে ওরা ডেথ ঘোষণা। আমি তখনও কাঁদি নাই, কারণ আমি তাবলিগে গিয়ে ধৈর্যশীলদের সাথে থাকার চেষ্টা করছি, শিখছি ধর্মটা কি জিনিস, আল্লাহ মার আল্লাহ নিছে। তারপর সব ফর্মালিটিস মেনটেন করে যখন আমার ছেলের লাশ নিয়ে ফেরত আসতেছিলাম, কিছু দূর আসার পর জোহরের নামাজের আজান দিল। আমি জামাতেই নামাজ আদায় করলাম। আমার ভাই ছিল, চাচা ছিল গাড়িতে, সবাইকে সাথে নিয়ে জোহরের নামাজে আদায় করলাম। বাড়িতে আসার পর আমার এক বড় ভাই তখন সবে মাত্র ঢাকায় ঢুকতেছিল, ও টাঙ্গাইলে খবর পাইছে। তো ও না ফিরে যাওয়া পর্যন্ত মাটি দিতে চাচ্ছিলাম না, মানে আমি চাচ্ছিলাম যে সাথে সাথেই মাটি দিয়ে দেবো ফিরে। 3টার সময় বাসায় ফিরলাম যে দিয়ে দেব, তখন ও বললো যে আমার ভাস্তা মারা গেছে, আমি একটু দেখবো। তো ওর কথাটা ফেলতে পারলাম। তারপরে মাগরিবের পর ডেট সময় করলাম যে মাগরিবে, আসরও জামাতে নামাজ পড়লাম। একটু ভাবিকে ফোনে নেওয়া যায় কিনা? মাগরিবও জামাতে নামাজ পড়লাম, পরে জানাজা হইল। তখন আমি কাঁদি নেই। কেন কাঁদি নেই? কারণ ওরা আম্মুর জন্য কাঁদি নেই, যে ওকে তো অন্তত পক্ষে স্বাভাবিক রাখতে গেলে আমাকে তো ভেঙে পড়া যাবে না। আর ইসলামের দিকে তাকিয়ে আমি কাঁদি নেই। ওই ছেলেটাকে পাইছিলাম, আমি ওই গাড়িটাও পাইছিলাম, কিন্তু এখানে আল্লাহ সাক্ষী আছে, আমার বিন্দু মাত্র এখনো আমি তাকে অপরাধী করি না, কিন্তু অপরাধী করি আমাদের সিস্টেমটাকে। একটা ইঞ্জিন চালিত গাড়ি কিভাবে রাস্তায় চলার অনুমতি পায়, কিভাবে একটা গাড়ি রোড পারমিট পায় এরকম ভাবে, যেটা আমাদের গাড়ি হিসেবে উপযুক্ত নয়। এই সিস্টেমটাকে আমি ঘৃণা চোখে দেখি। আমিও হয়তো বা ওর বিরুদ্ধে মামলা করতে পারতাম, ওকে অনেক কিছু করতে আশরাফ পারতাম। ভাই, কি ধরনের গাড়ি ছিল এটা যদি একটু বলতেন। আর সেই ফাঁকে আমরা যে নো টাইপ গাড়ি যেমন থাকে না, যেগুলো নর্মাল গাড়ির মতো ইঞ্জিন দিয়ে দেয়, তাদের ব্রেকের ক্যাপাবিলিটিও কিন্তু তেমন থাকে না। ভাইয়া যদি একটু ভাবিকে বলতেন, আমরা স্ট্রিমিয়ারে ভাবিকে কানেক্ট করব। আচ্ছা, আমরা কিছু কমেন্টস নিই। প্রিয়াঙ্কা, কিছু কমেন্টস নিয়ে নিই। অনেকেই লিখছেন গুরুর কবিতাটি, সবসময় গুরু যে এই কবিতাটি বলেন। আমি গল্প রিলেটেড যদি কোনো ইনফরমেশন পাই, প্রিয়াঙ্কা। না, এটা হয়তো অনেকে রিলেট করতে হয়তো সমস্যা হবে, কারণ যে যারা এই মুহূর্তে বাবা মা হয়েছেন বা ছেলে মেয়ের বাবা বা মা হিসেবে নিজেদের এই পরিচয়টা পেয়েছেন, তারা খুব ভালো করে বুঝবেন যে এই কষ্ট এবং কান্না, এই দুঃখটা কত বেশি মারাত্মক। আমরা প্রিয়াঙ্কার কাছে যাচ্ছি যে কিছু কমেন্টস যদি নিয়ে আসি, এবং এই ফাঁকে কথা বলছিলাম আশরাফ রেজার সাথে, যদি ভাবিকে আমরা ফোনে পাই, স্পেশালি স্ট্রিমিয়ারের থ্রু দিয়ে ভাবিকে যদি কানেক্ট করতে পারি। আমরা চেষ্টা করছি। এমডি শরীফুল আমাদের ইসলাম সঙ্গে লিখেছেন। ভাবি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। অনেকে জানতে চাইছেন ঘটনাটি সম্বন্ধে। আমরা শুনলাম আমাদের সঙ্গে আজকে যে আশরাফ ভাইয়া, আমার কাছে একটা ছবি আছে, গুরুকেও দেখায়, গুরুকেও তো দেখাতে পারিনি। ক্যামেরাতে দেখ, আমি দেখছি ওইটা অবশ্য।
এমনি নেওয়াজ শরীফ লিখেছেন, যারা বাবা রাগিন হয়েছেন রাগিন তারাই সহ বাবার কষ্ট বুঝেন। রাগিন সহ বাবা মার এই ছবি একটু ক্যামেরাতে দেখো। দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি। কি হাস্যোজ্জ্বল আমি না চাইলে চোখ দিয়ে পানি পড়তেছে, এই কারণে আমি রিলেট করতে পারছি। রাকিন এবং আয়মানের বয়সের মধ্যে পার্থক্য খুব বেশি হয়তো না, বাট আমি রিলেট করতে পারছি যে একটা এরকম একজন সন্তানের পিতা হওয়ার পর যদি কোনো কারণে এরকম সম্ভাবনা দেখা দেয় যে আমার সন্তান আমার সাথে থাকবে না, আমি যতই বেশি করে চাই না কেন যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে পারে। যখন আমার সন্তান অনেক বেশি কষ্ট পায়, যখন সন্তান অসহায় হয়ে বলে যে আব্বা তুমি আল্লাহর সাথে কথা বলে আমার কষ্টটা দূর করে দাও, আমার মতো অসহায়, আমার মতো অথর্ব পৃথিবীতে আর দ্বিতীয়টা থাকে না। কত সহজ সরল স্বীকারোক্তি একটা নাবালক যে দুনিয়ার কোনো কিছু খুব পরিষ্কার ভাবে বুঝে না, সে আধো আধো কণ্ঠে বলে আব্বা তুমি আল্লাহর সাথে কথা বলে আমার কষ্টগুলো দূর করে দাও। আমি তো আমার সন্তানে বুঝতে পারি না, বাবা আমার আল্লাহ তোর জন্য যে ভাগ্য নির্ধারণ করেছে, তোর জন্য যে ফয়সালা নির্ধারণ করেছে, আমি চাইলে ওভারনাইট তোর কষ্ট দূর করতে পারি না। তাই আশরাফ রেজার কষ্টটা মানে খুব পরিষ্কার ভাবে রিলেট করতে পারি। যখন এইরকম পরিস্থিতিতে আশরাফ রেজা বলছিলেন যে ভাবি বাচ্চাকে নিয়ে রাস্তায় জাস্ট একটা পলিথিন বা এই ধরনের কোনো কিছু সংগ্রহের জন্য গেছিলেন, তখন আমরা যে গাড়ির কথা বলছি যেটা কোনোভাবেই পারমিটেড না হাইওয়েতে চলবার জন্য, নসিমন বা করিমন টাইপ গাড়িগুলো, যেখানে শ্যালো মেশিনের যে ইঞ্জিন তারা ফিট করে দেওয়া হয় যে কোনো গাড়ির মধ্যে, এবং সেটার সাথে সেই জিনিসগুলোকে কম্পেটেবল করার জন্য বা ওটার যে ব্রেক ক্যাপাবিলিটি যেমন থাকা উচিত ওগুলো কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এই গাড়িগুলোকে দেদারসে আমরা এই বিভিন্ন হাইওয়েতে চলতে দেখি, যেই কারণে সে হয়তো অনেক ভালো মানুষ, সে হয়তো স্রষ্টার ধ্যান জ্ঞানে নিজেকে ব্যস্ত রেখেছে, সে হয়তো দারুণভাবে নিজেকে তৈরি করতে পেরেছে, বোধহয় বারবার বলতেছিল যে ড্রাইভারের প্রশ্ন আমার রাগ নাই, ক্ষোভ নাই, কোন অভিযোগ অনুযোগ নাই, কিন্তু এই সিস্টেমের প্রশ্ন আমার অসম্ভব ক্ষোভ যে কেন এই ধরনের গাড়িগুলোকে হাইওয়েতে চলবার অনুমতি দেওয়া হয়, যে কারণে আমার 3 বছরের বাচ্চাটাকে আমাকে হারাতে হয়েছে। এবং 2 ঘন্টা 40 মিনিট কল্পনা করা যায়, একমাত্র সন্তান, বহু কষ্টে, বহু প্রচেষ্টা, বহু কিছুর আতুর ঘরে সন্তান, এর চাইতে ইম্পর্টেন্ট, এর চাইতে মূল্যবান কিছু নাই। কসম খোদার, আমি এহতেশাম আশফাক রেজা যদি 1000 বার মৃত্যুবরণ করলেও তার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা থাকতো, আমার মনে হয় বাবা হিসেবে সেই কাজটাই করত। যে স্রষ্টা তুমি আমাকে মৃত্যু স্বাদ দাও, 1 বার না, 2 বার না, 1000 বার দাও, তাও যেন আমার রাকিন আমার কাছে ফিরে আসে। আচ্ছা, আপনার কাছে শুনি, এর মধ্যে যদি সম্ভব হয় ভাবিকে আমরা কারেক্ট করবো, আমরা তার কথা একটু শুনবো। আপনি বলছিলেন যে 2 ঘন্টা 40 মিনিট পুরো সময়টা আপনার হাতেই ছিল, আপনি হাতে থেকে কোনোভাবেই ট্রান্সফার করতে চাননি, কারণ কোনোভাবে আপনি চাননি যে এই সময়টা আপনার বাইরে না যাক। এবং ফাইনালি যখন রংপুর মেডিকেলে পৌঁছান তখন তারা চেষ্টা করে আপনার বাচ্চা, আপনার 2 বছর 9 মাসের এই সন্তান রাকিনের ভেইন ডিটেক্ট করার, কোনোভাবেই তারা এই ভেইন ডিটেক্ট করতে পারে না। ফাইনালি তারা বলে যে আপনার সন্তান সমস্ত পৃথিবীর মায়া ছেড়ে পৃথিবীর বাইরে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু আপনি কান্নাকাটি করেননি, কোনো কষ্ট পাননি, খুব কষ্ট পাইলেও ভিতরে এটাকে কোনোভাবে কন্ট্রোল করেছেন, কারণ ভাবি যেন কষ্ট না পেয়ে যায় সেই কারণে। এরপরে কথা শুনবো আমরা, এই ফাঁকে কিছু টেক্সট আমরা নিয়ে নিই। আমরা আছি ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে। যারা টেক্সট করছেন তারা লিখছেন, মাহমুদ কাকন লিখেছেন যে খুব খারাপ লাগছে রে ভাই, এরকম কেন হয় মানুষের সাথে। আমার ছেলেটাও ছোটবেলায় অনেক অসুস্থ ছিল, মেডিকেলে
এনিওয়ে মেডিকেলে এরপর ডিটেলসটা পাইনি। মহিউদ্দিন বাইদ লিখেছেন, কাজী রিয়াদ লিখেছেন আল্লাহ তাকে জান্নাতের এক বড় মাকাম দান করুন। খারাপ লাগছে লিখেছেন এস আলামিন, গুরু আপনার মতো আমারও চোখে পানি চলে আসলো। ইনফ্যাক্ট আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি, কারণ রাকিনের গল্প তো শুনছিলাম না, আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার আইমানের গল্পই যেন বারবার বর্ণিত হচ্ছে আমার এই আশরাফ ভাইয়ের মুখে। আগে এই খুব 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 খারাপ লাগছে রে ভাই, এরকম কেন হয় মানুষের সাথে, এই কথাটা বারবার লিখেছেন মাহমুদ কাকন। ভাষা হারিয়ে ফেলেছি লিখেছেন তালুকদার বাড়ির ছোট সাহেব। আপনারা অ্যাকচুয়ালি নিজের নাম লিখবার চেষ্টা করুন। এবং মাহমুদ কাকন বারবার টেক্সট করেছেন, গুরু কমেন্ট পড়বেন না লিখেছেন মুসা মুন্না। ইট ডাজন্ট মেক এনি সেন্স যে আমি কমেন্ট পড়ছি কি পড়ছি না, বাট আপনারা এই গল্প রিলেটেড যদি কোনো তথ্য দিতে চান সেই তথ্যগুলো পড়তে আমি পছন্দ করব। দুঃখ এবং সুখের মালিক আল্লাহ লিখেছেন স্বপ্ন আমার বহুদূর। আপনার চাইলে আপনার পারলে আপনার নিজেদের নাম লিখবার চেষ্টা করুন। যার হারায় সেই বোঝে, আর বাকিরা সবাই তো গল্প খুঁজে। ফোনে আছি না, অলরেডি আছি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আমরা আমাদের সাথে আছেন আশরাফ রেজা, আমরা আছি ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এই অনুষ্ঠানে। ভাবি আপনাকে আসলে বলার কিছু নাই, কারণ ঠিক যে মুহূর্তে রাকিনের গল্পটা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছিল, আমিও একটা সন্তানের বাবা, আমি যেন কেন জানি খুব পরিষ্কারভাবে আমার সন্তান আইমানকে রিলেট করতে পারছিলাম। ভাবি কথা প্রসঙ্গে বলতে গিয়ে আশরাফ রেজা বলছিলেন যে আমার তাকে রংপুর মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া 2 ঘন্টা 20 মিনিট এই পথ, এবং তার দাফন এবং সবকিছু মিলিয়ে পুরো সময়টাকে আমি আমার কষ্টটাকে আমার মধ্যে রেখেছি, যাতে করে আমার প্রিয়তমা স্ত্রী আমার কষ্ট দেখে সে যেন নিজেকে ভেঙে না পড়ে। ভাবি আমরা আপনাকে ফোনে নিয়েছি যে আমাদের শ্রদ্ধা বা ভালোবাসা জানানোর ভাষা নেই, বাট অনেক বেশি মাত্রায় আমরা সহমর্মী। যতক্ষণ পর্যন্ত আপনার রাকিনের গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, ঠিক একইভাবে আপনার প্রিয়তম স্বামীর চোখ দিয়ে যেমন পানি পড়ছিল, ঠিক একইভাবে আমার চোখ দিয়ে প্রিয়াঙ্কা এবং বাকি যারা স্টুডিওতে আছে সবাইকে একই কষ্ট ছুঁয়ে গেছে। ভাবি যদি কিছু বলতে চান আমাদের অনুষ্ঠানে, আপনি আছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 ফিয়ানো প্রেজেন্স এই অনুষ্ঠানে। আমি আসলে আমার সন্তানের কথা যতবারই প্রকাশ্যে ভিতর থেকেই সবসময় তো আছে, কষ্ট আছে আমার, যতবারই প্রকাশ্যে আসলে আসে আমি আসলে ভাষা হারাই ফেলি। আমি কি বলবো, একজন সন্তান হারা মা যার যে এই কষ্টটা পাইছে সেই একমাত্র বুঝবে যে একটা সন্তান হারা বলে হাহাকার, একটা সন্তান হারা মা কত কষ্ট পায়। আর আমার ছেলে তো যে বয়সে মারা গেছে, সে এই কষ্টটাও ভাবে। আমি জানি না যে আপনাকে কেন ফোনে নিলাম, বাট এটা আমি খুব বেশি মাত্রায় পরিষ্কার ভাবি যে আপনার রাকিনের গল্প যখন শুনছিলাম তখন আমি আমার সন্তানকে দিব্য দৃষ্টিতে সামনে থেকে যেন উপস্থিত দেখতে পাচ্ছি এমন ফিল হচ্ছিল। ভাবি আপনার কষ্টের প্রতি, আপনার দুঃখের প্রতি মা হিসেবে আপনি যে পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, অনেক সহমর্মিত আমাদের সকলের পক্ষ থেকে। আপনার রাকিন স্রষ্টার কাছে অনেক ভালোবাসা, অনেক মমতার মধ্যে থাকুক, সে প্রার্থনা আমাদের সবসময় থাকবে। এবং আমরা চাইবো ভাবি যে সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে সামনের দিনগুলোকে আপনার অন্য নিজের মতো করে গুছিয়ে নিন। আশরাফ রেজা আমাদের সাথে উপস্থিত, তাকে ঘিরে দারুণ চমৎকার যত্নের এক পৃথিবী সামনে গড়ে তুলুন। এই স্বপ্নে বিভোর হয়ে আছি আমরা। আপনি তো সেই মানুষ ভাবি, যখন আশরাফ তার জীবনের আশা ছেড়ে দিয়েছিল, সমস্ত কিছুকে বাদ দিয়ে যখন ঘুম দিয়েছিল যে এই সকালবেলায় মনে হয় আর ভালো কিছু দেখবো না, তখন আপনি সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করে ওর পাশে দাঁড়িয়েছিলেন। ওই দিন যদি আপনি সবকিছুকে পেছনে পেলে পাশে না দাঁড়াতেন, শক্ত করে হাত না ধরতেন, এই আশরাফ কিন্তু আজকে কিন্তু দীর্ঘ নিঃশ্বাস আর কষ্টে শেষ হয়ে যেত। তবে ইটস ইয়োর কল, ইটস এক্স্যাক্টলি ইয়োর কল। আপনি আবার যদি ঘুরে দাঁড়ান,
ডেফিনেটলি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের সমস্ত কিছুর পালন করতে তিনি পক্ষপাত দুষ্ট নন। তিনি আবার হয়তো আপনাদের পাশে থাকবেন এবং সবকিছুকে যেন সুরে বাঁশি বাজে তার জন্য প্রচেষ্টা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু ভাবে আপনি তো সবসময় একজন চ্যালেঞ্জারের মতো, যোদ্ধার মতো সবসময় যে কোনো পরিস্থিতিতে একটা রিভার্স উদ্যোগ নিয়েছেন। যেমন আপনাদের সম্পর্ক যখন কোয়েশ্চেন হয়েছিল যে কোনোভাবে এই সম্পর্ক মনে হয় বাস্তবে রূপায়িত হবে না, তখন কিন্তু আশরাফ রেজা অনেক কষ্ট দুঃখ বুকে নিয়ে ঘুমিয়ে গেছিল, আপনি উদ্যোগ নিয়েছিলেন ভাবি। তাই আমার অনুরোধ থাকবে যে সমস্ত কষ্টকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসুন। আপনাদের জীবনে আবার সুরে বাঁশি বাজুক, দারুণ এক জীবন সামনের দিকে এগিয়ে নেন। আপনার প্রিয়তম মানুষটা অসম্ভব ভালোবাসে আপনাকে, চরমভাবে ভালোবাসে। একটু যদি তার সাথে কথা বলেন এবং আমার এই কথা বলা, আপনার সাথে কথা বলা এবং আপনার প্রিয়তম মানুষ আপনার সাথে কথা বলে এই ডেমনস্ট্রেশন চাচ্ছে, এই কারণে আমি সহ বহু সন্তানের বাবা আছি বা মা আছি আমরা, যারা প্রতিনিয়ত কষ্টের মধ্যে যাচ্ছি। আপনাদের কথার কারণে যদি আমরা আশ্বস্ত হই। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি। শুনতে পাচ্ছি। যাই হোক, দুঃখ করো না, আর কি করবা। আমি তো ছেলে মারা যাওয়ার পর থেকেই তোমার পাশে আছি। আমি তো কোনোদিন তোমার সামনে কাঁদি নেই। কান্নাগুলো জমা করে রাখছিলাম আজকে হয়তো কাঁদার জন্য। যাই হোক, তুমি ধৈর্য হারাইও না। আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। ইনশাআল্লাহ। ভাবে আপনি আছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আছি। অনুষ্ঠান শেষ করব, যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান, কারণ আপনাকে ফোন নেওয়ার উদ্দেশ্য বা আশরাফের এই ডিটেইল ইনফরমেশন উদ্দেশ্য একটাই, যে মুহূর্তে আপনার কষ্টের থ্রু দিয়ে যাচ্ছেন, যে মুহূর্তে আপনার অনেক বেশি মাত্রায় ট্রমাটাইজড, পুরো বাংলাদেশ তো বটেই, বিভিন্ন জায়গাতে এমন বহু কষ্টের মানুষ আছে, তারা হয়তো আশ্বস্ত হতো আপনাদের কথার থ্রু দিয়ে। যদি অনুষ্ঠান সম্পর্কিত এবং সবকিছু মিলিয়ে কিছু বলতে চান আপনি ভাবি। ভাবে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি শুনতে বুঝতে পারতেছে না মনে হয়। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আমাদের এই ইয়েটার সামনে আনার জন্য আর আমাদের সাথে এই সমবেদনা প্রকাশ করার জন্য অনেক কৃতজ্ঞ। আর আমি কি বলবো বুঝতেই পারতেছি না। আমরা সবাই, পুরো বাংলাদেশের মানুষ, ঢাকা এফএম 90.4 সবাই অনেক ভালোবাসি ভাবি আপনাকে, অনেক শ্রদ্ধা করি আপনাকে, আপনাদের সবাইকে। আর আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, অফকোর্স দোয়া করি আমাদের ভাবি, পাশে থাকবেন, এতটুকুই আমার বলা। অবশ্যই দোয়া করি। রাখিন ভালো থাকুক, স্রষ্টার সবচেয়ে কাছের সবচেয়ে যত্নের জায়গাতে থাকুক, এবং আমরা যারা সন্তানকে নিয়ে হয়তো কোনো না কোনো দীর্ঘ নিঃশ্বাস বা কষ্টের কারণ হওয়ার জন্য প্রতি মুহূর্তে আফসোস করতেছি, তারা যেন নিজেদের অনুপ্রেরণা খুঁজে পায়, সাহস খুঁজে পায় আপনাদের জীবন থেকে, সেই প্রার্থনা করছি। ভাবে অনেক ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য। জি আমার মূল মেসেজ জি, আমরা যাব আশরাফের কাছে। তার আগে আমরা একটু প্রিয়াঙ্কার কাছ থেকে ঘুরে আসি, শুনবো আমাদের বাকি বন্ধুরা কি বলছেন, সেই কমেন্টস কিছু নিব। আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশে, আপনারা শুনছেন একযোগে ঢাকা এফএম 90.4 এই ফ্রিকোয়েন্সি মডিউলের থ্রু দিয়ে, এবং সেই সাথে ঢাকা এফএম.4 কিছু কমেন্টস। হ্যাঁ, আমি একটু অনুরোধ করতে চাই, আমরা একটু আগে যে নাম্বারটি দিয়েছি এটা একটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, দয়া করে এই নাম্বারে কল করবেন না। আমরা এই নাম্বারে কল করলে কিন্তু রিসিভ করি না, আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আমরা আপনাকে রেসপন্স করব। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, টেক্সট, অনলি টেক্সট, প্লিজ কল দিবেন না, আমরা রিসিভ করতে পারি না, আমরা একটা ওয়েব ভার্সন ব্যবহার করি। ধন্যবাদ। তার মানে তারা জানাবে যে আমি ভিডিও কলে আসতে চাই বা স্ট্রিমিয়ারে আসতে চাই, তাই তো? এতটুকু শুধু জানাবে 01841904904, যেখানে আপনারা ফোন করবেন না, শুধু জানাবেন যে আপনার স্ট্রিমিয়ারে আসতে চাই, তখন আমরা সরাসরি কানেক্ট করবো আপনাকে। এবং তখনই আমরা তাকে একটা লিংক পাঠাতে পারবো, ভয়েস কলে সেটা সম্ভব না আসলে। এক্স্যাক্টলি তাই। কিছু কমেন্টস নিই, কিছু ইনফরমেশন দেন, ফিরে আসছি আমাদের আজকের প্রোগ্রামে।
আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক্স স্টেশন এক নেশন এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন আশরাফ রেজা এবং আমাদের সঙ্গে গুরু রয়েছেন। আমরা কিছু কমেন্টস নিয়ে নিব। স্বপ্ন আমার বহুদূর, এটা কোনো নাম নিশ্চয়ই। আমার ভাতিজাকে হারিয়ে অনেক কষ্ট লাগছিল, সে আব্দুল্লাহকে আর দেখতে পাইনি, একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। এমডি ইব্রাহিম লিখেছেন ভাবিকে আমাদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন অবশ্যই। অনেকেই জানতে চাচ্ছেন গুরু কেমন আছেন। গুরু ভালো আছেন, গুরুকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। রাফিয়ান মিল্লাত লিখেছেন আপু আমি খুলনা থেকে শুনছি, আমি উর্মিকে অনেক ভালোবাসি এবং আমার প্লিজ ওকে একটু বলে দিবেন। উর্মি নিশ্চয়ই শুনতে পেয়েছে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক্স স্টেশন এক নেশন এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমাদের প্রাউড স্পন্সর ফিওনা মানেই শহরের সেরা দামে সেরা কোয়ালিটির প্রোডাক্ট আমাদের সাথে শেয়ার করতে চান তারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে যা করতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি কলের জন্য এভেলেবল না, শুধুমাত্র টেক্সটের জন্য এভেলেবল। আমাদেরকে টেক্সট করুন একই পদ্ধতিতে GURU স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01841904904। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক্স স্টেশন এক নেশন। আবারও কিছু কমেন্টস নিয়ে নিব। মাসুম আহমেদ লিখেছেন আপনাদের জন্য দোয়া রইল, নতুন জীবন শুরু করুন। এটা আমাদের আজকের অতিথি আশরাফ রেজার জন্য এই কমেন্টটি এসেছে। এমডি ইমরান হোসেন খুব ভালো লাগছে। রেজাউল ইসলাম রিয়ান লিখেছেন আমি সিলেট থেকে শুনছি। আর যে মিশু লিখেছেন সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। গল্পটা শুনে খুব কষ্ট লাগছে লিখেছেন সুরাইয়া ইসলাম সুরা। এমডি সালাউদ্দিন বড়ই দুঃখ লাগছে। স্বপ্ন আহমেদ গুরু বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। আমরাও একই ভাষা হারিয়ে ফেলেছি, তারপরেও ভাষায় ভাষা মিলিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান, কথা বলার জন্যই আমাদের এই অনুষ্ঠান, মনের কথা খুলে বলার জন্যই। জান্নাত মেহরিন লিখেছেন সড়ক ব্যবস্থার পরিবর্তন করার দাবি জানাচ্ছি যাতে আর কোনো বাবা মা সন্তান না হারায়। এক্স্যাক্টলি। এমডি শরীফুল ইসলাম সন্তান হারানোর কষ্ট মা বাবাই বুঝতে পারেন। আপনারা শুনছেন ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথি রয়েছেন আমাদের অতিথি আশরাফ রেজা। আমরা তার গল্প শুনছিলাম, আমরা আবারও তার গল্পে ফিরে যাব। তার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে আবারও দিয়ে দিতে চাই। ফিওনা মানেই শহরের সেরা দামে সেরা কোয়ালিটির প্রোডাক্ট। সেরা দামে শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, কুর্তি পেতে ক্লিক করুন শপ নাও অথবা ভিজিট করুন www.fionabd.com অথবা হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 01841990151। এই নাম্বারে টেক্সট করলেও আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন ফিওনা থেকে। FIONA ফিওনা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ফিওনার ফেসবুক পেজটি। নিউ অ্যারাইভাল পাঞ্জাবি মাত্র 995 টাকা, হেভি এমব্রয়ডারি পাঞ্জাবি মাত্র 1095 টাকা, ফিওনার এক্সক্লুসিভ শার্ট নিউ অ্যারাইভাল 995 টাকা, মুম্বাই গর্জিয়াস এমব্রয়ডারি পাজামা পাঞ্জাবি সেট 3005 টাকা, ডেনিম প্যান্ট 557 টাকা, লেডিস স্টাইলিশ কুর্তি 995 টাকা। এই সব কিছুই পেয়ে যাবেন ফিওনা থেকে। FIONA ফিওনা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ফিওনার ফেসবুক পেজটি। সেখান থেকেও অর্ডার করতে পারেন অথবা চলে যেতে পারেন তাদের আউটলেটগুলোতে। বসুন্ধরা সিটিতে তাদের একটি আউটলেট রয়েছে, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2 ব্লক A এবং পুলিশ প্লাজা কনকর্ডেও তাদের একটি শোরুম রয়েছে, শপ নাম্বার 239, লেভেল 1 ব্লক A। প্রোডাক্ট ডেলিভারির সময় 3 থেকে 7 দিন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে, অন্যথায় অর্ডারটি বাতিল বলে গণ্য হবে। আবারও কিছু কমেন্টস নিয়ে নিব। নূর নবী বিন সিরাজ লিখেছেন আমার বাড়ি গাইবান্ধা, ভাইয়ার বাড়ি কই? আমাদের একজন গাইবান্ধার হাট লক্ষ্মীপুর ইউনিয়ন।
ওকে, গাইবান্ধার হাট, লক্ষ্মীপুর ইউনিয়ন, আপনি হয়তো বা শুনতে পেয়েছেন। আনসারি আহমেদ লিখেছেন, আমি বগুড়ার ছেলে, ভাবির শহরে থাকি। মাহফুজ আহমেদ, বিয়ে করিনি বাট চোখে পানি ধরে রাখতে পারিনি। এমডি মামুন আহমেদ, গুরু, কথাগুলো শুনে সত্যিই খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে, ওনার উপর দোয়া রইল। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, এই রকম গল্প শুনলে আমার কান্না আসে। এমডি রুবেল, যারা হারায় সে বুঝে হারানোর কষ্ট কেমন। অনেকেই কমেন্ট করছেন, যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এবং সেই সাথে অনুরোধ করেছি আমি স্পেশালি জুয়েলকে, জুয়েল প্লিজ যদি স্ট্রিমিয়ারে কেউ কানেক্ট করতে চায়। আমাদের সঙ্গে যারা কানেক্টেড হয়েছেন, যেটা জটিলতা দেখা যায় আসলে, কেউ ক্যাম অফ রাখেন, অ্যালাউ করেন না, মাইক অ্যালাউ করেন না। সো এই স্ট্রিমিয়ারে কানেক্টেড হতে হলে আপনাকে ক্যাম এবং আপনার ফোনের ক্যাম এবং আপনার মাইক অ্যালাউ করতে হবে। যারা লিঙ্ক পেয়েছেন তারা দয়া করে বিষয়গুলি প্লিজ খেয়াল করবেন, তা নাহলে আসলে যেটা হয় জটিলতা, হয়তো বা আপনাকে আমরা নিয়েছি, আপনার জন্য অন্য একজন সুযোগ পাচ্ছেন না। দয়া করে ব্যাপারগুলি ঠিকঠাক করবেন প্লিজ। ওকে, সো আপনার ভিডিও ক্যাম এবং সেই সাথে আপনার অডিওটা আপনি অন করে দিন, যাতে করে আপনাকে আমরা স্ট্রিমিয়ারে নিতে পারি। এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন তারা সরাসরি স্ট্রিমিয়ারে, আমি যে কথাটা বলেছিলাম 01841904904 এই নাম্বারে ফোন তো করা যাবে না, সেটা সরাসরি আপনারা জানান যে যারা আমাদের সাথে কানেক্ট হতে চান। আমাদের সাথে আছেন আশরাফ রেজা, চলে যাচ্ছি তার গল্পে। এবং যে মুহূর্তে আমরা গল্পটাকে থেকে আমরা এই ছোট্ট বিরতিতে গেছিলাম, আশরাফ বলছিলেন যে আপনার 2 বছর 9 মাস বয়সী বাচ্চা 2 ঘন্টা 40 মিনিট সময় আপনার হাতের মধ্যেই ছিল। ফাইনালি আপনার রংপুর মেডিকেলে পৌঁছান, 20 মিনিটের মধ্যে তারা জানিয়ে দেয় যে আপনার প্রিয় রাকিন পৃথিবীতে আর নাই। সো এই পরিস্থিতির মধ্যে আমরা কথা বলছিলাম আশরাফ আপনার সাথে, এবং সেই সাথে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে। ভাবি বলছিলেন যে আপনার জন্য দোয়া করেন। এবং আপনাদের এই কথা আমাদের স্টুডিওতে নিয়ে আসার একটাই কারণ, এটাই আমরা যেটা চিন্তা করেছি, যেমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি সহ অনেকেই কিন্তু যাই, যারা তাদের প্রিয় সন্তানকে নিয়ে বিভিন্ন সময় স্ট্রাগল করছেন, তারা নিজেদেরকে কিভাবে আশ্বস্ত করবে সেই প্রণোদনা, সেই মোটিভেশন পাওয়ার যেন আপনার কাছ থেকে পায়। সো আপনার কাছে যাচ্ছি আশরাফ, আপনার কথা শুনবো। এবং সেই সাথে যারা কানেক্টেড হতে চান, বারবার বলছে জুয়েল এবং আমিও বলছি যে প্লিজ আপনারা আপনাদের অডিও এবং ভিডিওটাকে অ্যালাউ করে দিন, যাতে করে আপনাদের সাথে আমরা কথা বলতে পারি। এবং সেই সাথে এটাও জানিয়ে রাখি যে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমাদের এই ভালোবাসার গল্প বহু মানুষের কাছে পৌঁছে যায়। সেই সাথে প্রিয়াঙ্কাকে থ্যাঙ্কস, যে আপনারা বলছিলেন যে অনেক বেশি কমেন্ট যেন আমরা নিতে পারি। ফাইনালি অনেক কমেন্টস আমরা নিয়েছি এরই মধ্যে, থ্যাঙ্কস টু ফিওনা, যাদের স্পন্সরে আমি স্পেশালি এই এসি রুম থেকে দীর্ঘক্ষণ বাইরেও ছিলাম, তখনও দেখেছি যে ফেব্রিক ওয়াইজ এটা অনেক বেশি কমফোর্টেবল, যে কারণে আমার গরম বা ওই কষ্টটা অত বেশি তীব্র মনে হয়নি। এবং সেই সাথে এটার ফিটিং ওয়াইজ সেটি এত বেশি ভালো এবং আমার পড়তে অনেক বেশি পছন্দ মনে হচ্ছে। আমি যেমনই হই না কেন, কেমন যেন একটা শ্বেত শুভ্র টাইপ একটা দারুণ ফিল আমার ভিতরে কাজ করছিল। স্পেশালি যে সনাতন ধর্মের কথা আমরা বলছি, আজকে তো মহানবমী, কালকে বিজয়ের মধ্য দিয়েই আমাদের এই সনাতনের দুর্গোৎসবের সফল পরিসমাপ্তি ঘটবে। এবং এখনো আপনারা চাইলেই কিন্তু এই ধরনের পাঞ্জাবি, এই ধরনের কুর্তি বলে এটা, এটাকে কুর্তি বলে, ওকে, এবং সেই ধরনের পোশাক আপনারা কালেক্ট করতে পারেন। আপনারা চাইলে পোশাক কালেক্ট করুন, ছবি তুলে আমাদের সাথে কানেক্ট হন, ট্যাগ করে দিন, যাতে করে আমরা আপনাদের ছবিগুলো আমরা প্লেস করতে পারি আমাদের স্টুডিও থ্রু দিয়ে। ফিওনা, FIONA ফিওনা, আপনারা লিখে সার্চ দিলেন, ফেসবুকেই কিন্তু এই পেজটি পাবেন, সেখানে লাইক এবং কমেন্ট করে তাদের সাথে যুক্ত থাকুন। আর থ্যাঙ্কস টু ফিওনা এত চমৎকার পোশাক আমাদের জন্য স্পন্সর করার জন্য। আমরা যাচ্ছি আশরাফের কাছে। আশরাফ বলছিলেন আপনার জীবনের কথা। তারপর আমি চিন্তা করলাম যে আমার ছেলেকে যেহেতু আমি ইসলামী শিক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত, যেমন আমি জাকির নায়কের লেকচার গুলো শুনি, অনেকে আবার আমাকে বলে তুমি প্র্যাকটিস করে জাকির নায়কের মতো হও, মানে তোমাকে দেখতে তো এরকম মনে হয়। মিজানুর রহমান আজহারি স্যার আছেন, তার কথা আমি শুনি। এইরকম আধুনিকায়ন, যে যার মধ্যে মডারেট ইসলাম, যেটা ইসলাম কিন্তু 1400 বছর আগেও মডারেট ছিল। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন, যারা বলে আপনাকে
তারা কিন্তু ভুল বলে না। আপনি যদি চান এবং সত্যি করে একজন ইসলামিক স্কলারের মতো সামনে থেকে এদের ডেলিভারিগুলো দিতে পছন্দ করে, এটা কিন্তু খুব ভালো দেখায়, ভালো হবে বলে আমার বিশ্বাস। আমি চেষ্টা করব, গুরু যখন বললেন আমি না, মনে আসলেই করব তাই। ইনশাআল্লাহ পারবো। বিলিভ মি, আই জাস্ট মিন ইট। আপনার লুক ওয়াইজ, আপনার অ্যাটিটিউড ওয়াইজ, মুখের যে আপনার অবয়ব, যেটাকে দেখলে মানুষ মনে করে যে আমাদের কেউ একজন যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যার কথা মানুষ গ্রহণ করতে পছন্দ করে, এমন একজন মানুষ বলেই আপনাকে মনে হয়। এটা তো আপনার কৃতিত্ব না, না যে স্রষ্টার নুরানি চেহারার রিফ্লেকশন আপনার চেহারার মধ্যে আসছে। এটা আল্লাহ মাবুদের ফায়সালা। এবং সেই সাথে এমনও হতে পারে যে স্রষ্টা আপনাকে পছন্দ করেছেন বিধায় অনেক বড় কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করে, অনেক তিল তিল করে একদম খাঁটি সোনা হিসাবে আপনাকে তিনি রূপায়িত করেছেন। এবং আমি অবাক হয়েছি বারংবার যে আমাদের নর্দার্ন জোনের যে মানুষগুলো থাকেন তাদের রিজনাল একটা ডায়ালেক্টের ইম্প্যাক্ট পড়ে আপনার ভাষার মধ্যে, কিন্তু আমি কোনোভাবেই সেটি পাইনি। আপনার শব্দ চয়ন, আপনার প্রক্ষাপন এবং আপনার উচ্চারণ সবকিছু সত্যি অনেক 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 বেশি উন্নত মানের। এখন আপনার যে কষ্ট এবং দুঃখ আছে সেটা যদি সত্যি আপনার ডেলিভারিতে নিয়ে আসেন, বহু মানুষ হয়তো আপনার কথার মাধ্যমে স্রষ্টার এই পথ, স্রষ্টার এই আমরা যে পথে আসতে পছন্দ করি, একটা স্রষ্টার সাথে যে স্পিরিচুয়াল কানেক্টিভিটি, সেটি হয়তো আপনার থ্রু দিয়ে আসবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি, গুরু। তো তারপরে আমি দেখলাম যে কি করা যায়, আমার ছেলেকে তো এরকম করতে চাইছিলাম, তাহলে কিছু একটা করা দরকার। তো তখন আমি কিন্তু, আমার ছেলে যখন বেঁচে ছিল তখন আমরা টেলিভিশন দেখতাম, বিশেষ করে ওই একটেল, মানে ওই একটা রবির অ্যাড ছিল। ওই আমি একটু কথা শুরুতে কিন্তু বলছিলাম কোনো কিছুর মেসেজ থাকে, এই মেসেজগুলো আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা অলওয়েজ পজিটিভ হতে পারবো। আসলে আমরা মেসেজ নেই, খুব বেশি টাকা দেয় রে, ঘুরে ফিরে যে প্রসঙ্গ চলে আসছে। না আসলে কি আমরা মানে যে বিষয়টি একটা রূপকর্থে আমরা বলি, মানে বিষয়টা বলতে হচ্ছে একটি বিজ্ঞাপনের গান, গানের মধ্যে কিছু মেসেজ ছিল। আচ্ছা, আমরা ব্র্যান্ড কল দিব না। আচ্ছা, গানের মধ্যে মেসেজ ছিল এরকম, ছোট্ট একটা কাজ তুমি করে দেখাও, আর সাথে আসবে যে সবাই, তুমি তোলো আওয়াজ। কয়েকটা মেসেজ ছিল সেখানে। যেমন একটা সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেছে, একজন লোক এসে ফোন রেখে সবজি নিয়ে চলে গেছে, সবজি বিক্রেতা তাকে ডেকে সবজির ফোনটা দিয়ে দেয়। তারপরে দেখা যাচ্ছে যে এক ভদ্রলোক এরকম মানে কিছু সাহায্য নিয়ে যাবে অসহায় মানুষের জন্য, সেই অসহায় মানুষের জন্য সাহায্য অল্প পরিমাণ নিয়ে গেছে। যখন একটা লোক তার কাছে সামনে আসছে তখন সে খুশিতে ভরে গেছে যে আমি একজনকে তো দিতে পারবো। তখন 2 জন হয়েছে তখনও কিন্তু সে ভাবছে যে আমি 2 জনকে দিতে পারবো। 4 জন পর্যন্ত সে খুব মেন্টালি, মানে খুব হাসি খুশি ছিল যে আমি দিতে পারবো। যখন তার পিছে আর 4 জন চলে আসছে তখন সে একটু মেন্টালি আপসেট হয়ে গেছে। কেন আপসেট হলো? যে আমি তো 8 জনকে দিতে পারবো না, 4 জনের আনছি। তারপর 8 জনের পিছনে আরো 8 জন চলে আসছে, মানে একটা এইভাবে দেখাচ্ছে যে 16 জন তৈরি করে দিল। তো কিভাবে দিবে? সে একবারে পুরো আপসেট। তাহলে আমি কি এই ভুল করলাম? এনে পিছনে ফিরে থাকায় দেখতেছে এর মতো আরো এরকম 16 জন নিয়ে আসছে, এনার মতো আরো 16 জন এইরকম চলে আসছে। তাহলে সে খুশিতে ভরে গেল, সবাই মিলে দিল, ত্রাণ দিল, দিয়ে চলে গেল। তার মানে এই 10-এর লাঠি একদম সেটা বুঝাইলো ওটা। তো ওই বিজ্ঞাপন থেকে উদ্বুদ্ধ হয়ে আমি মোটামুটি ভাবলাম যে তাহলে এখন কিছু একটা করা দরকার। অনেকে কিন্তু মিজানুর রহমান আজহারির কথা বলাতে আমিও কোনো অনেক পছন্দ করি এই লোকটাকে, কারণ আধুনিক এই জামানার মধ্যে কি চমৎকার ভাবে তিনি রিপ্রেজেন্টেশন করেন, কত মডার্নাইজ তার ইসলামিক যে চিন্তা ভাবনা। বলতে অনেকে কিন্তু এটা আসলে আমাদের দৈন্যতা, অনেকে চিন্তা করে ইটস এ ব্যাকওয়ার্ড থিঙ্কিং। মিজানুর রহমান আজহারি এবং এই ধরনের ইসলামিক স্কলার গুলো যেভাবে রিপ্রেজেন্ট করেছেন ইসলামকে, তারা বুঝে যায় না এর চাইতে মডার্ন কিছু আর হতে পারে না। ইসলাম সব সময়, সব পরিস্থিতিতে, সব সময়ের জন্য অনেক বেশি সমসাময়িক, তাই তো? এবং অনেকে টেক্সট করেছেন, মিজানুর রহমান আজহারির কথা লিখেছেন, অনেকে স্পেশালি বারবারই বলছেন আনসারি আহমেদ যে মিজানুর রহমান আজহারি সাহেবকে ভালোবাসার মানুষকে দেখতে চায়। অফকোর্স আমরা সবাই ভালোবাসি, আমরা কোনো ধর্ম তো বটেই, কোনো দল বা কোনো মতাদর্শের পক্ষপাতী না, বাট কিছু মানুষ আছে সত্যি সামনে থেকে নেতৃত্ব দেন, তাকে সবকিছুর ঊর্ধ্বে থেকে ভালোবাসি এবং পছন্দ করি, তার সাথে দলের কোনো সংশ্লিষ্টতা নাই বলে আমরা বিশ্বাস করি। এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি, আমি যে জায়গাতে বসবাস করি এখন, যেখান থেকে আমাকে প্রায় 4-5 ঘন্টা দূরত্ব থেকে আসতে হয়, একটা পর্যায়ে দেখছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পর প্রচুর বোম্বিং হচ্ছে।
আমি বললাম যে এত বোম্বিং বাঁচবো কিনা। 7 তলাতে আমি থাকি, যে কখনো ব্ল্যাঙ্ক ফায়ার আমার ঘরের মধ্যে ঢুকে না যায়। ভয় পেতে পেতে যখন 2-3 ঘন্টা পার হলো, তখন মনে হলো যে না, ভয়ের কোনো কারণ নাই। এই যে ফায়ারিং হচ্ছে, এটা যেন আমার জীবনের একটা অংশ। তখন আমি যেন রিলেট করতে পারছিলাম যে ফিলিস্তিন বা এই ধরনের বা কাশ্মীর, এ ধরনের দেশগুলোতে যে প্রায়শই যেন বোম্বিং হচ্ছে, গুলাগুলি হচ্ছে, তারা বাঁচে কিভাবে, সেই ভাবনাটা যেন পরিষ্কার অনুভব করতে পারছিলাম। আমি বলছি যে এমন একটি জায়গার কথা যেখানে ধর্মীয় একটি বিষয় নিয়ে অসম্ভব রকমের আনরেস্ট চলছিল গত 2 দিন ধরে। আপনি কি রিলেট করতে পারছেন আমি কি বলছি? এবং আশ্চর্য ব্যাপার, সেই ঘটনাটি ঘটেছিল আমার বাড়ির সামনে, আমার বাসা থেকে প্রায় 50 গজের মধ্যে, যে কারণে আমি বাসার জানালা দিয়ে সমস্ত কিছু দেখছিলাম এবং খুব সতর্কভাবেই সেই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখছিলাম, যেখানে একটা ধর্মীয় পরিস্থিতিকে ঘিরে অসম্ভব রকম উত্তেজনা কাজ করছিল। আমরা কোনোভাবেই ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি, কোনোভাবেই বিশ্বাস করি না যে আমাদের সাথে কোনো যারা সংখ্যালঘু বা অন্য ধর্মের যারা, স্পেশালি সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন বা খ্রিস্টান বা বৌদ্ধ, তারা যেন কোনোভাবে আমাদের উপস্থিতিতে তারা ভীত সন্ত্রস্ত না হন, তারাও যেন আশ্বস্ত থাকে, সেটা আমাদের দায়িত্বের অংশ বলেই আমরা মনে করি। আমি মনে হয় বুঝাতে পারতেছি কি বলতে চাচ্ছি। সো প্লিজ, ইসলামে যেমন জোর জবরদস্তির কোনো সুযোগ নাই। ইসলাম এমনই একটি দারুণ শান্তির ধর্ম যেখানে সবাই এর পতাকা তলে সবাই ভালো থাকতে, ভালো রাখতে পছন্দ করে। সো আমাদের কাছে আমাদের অ্যাক্টিভিটির জন্য অন্য ধর্মের যারা বিশ্বাস করে তারা যেন কষ্টের কারণ না হয়ে যায়, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আচ্ছা, তো পরে আমি একটা স্কুল করেছি বন্ধু বান্ধবদের সহযোগিতায় 2013 সালে, জায়েদ মডেল একাডেমি। প্লে থেকে 5ম শ্রেণী এখানে বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পাবে, যেখানে গরিব বাচ্চাগুলো ফ্রি লেখাপড়া করবে এবং যারা মধ্যবিত্ত তারা অল্প পরিমাণ টাকা দিয়ে পড়বে, যারা উচ্চবিত্ত তারা বেশি পরিমাণ টাকা দিয়ে পড়বে। তাহলে ব্যালেন্স হবে এবং স্কুলটা নিজস্ব আয়ে পরিচালিত হবে এবং গরিব বাচ্চাগুলো ফ্রি লেখাপড়া করবে। এবং আমরা ফ্রি শিক্ষা উপকরণ দিয়ে থাকি। আমাদের একটা বোর্ড আছে, বন্ধু বান্ধবদের নিয়ে করছি, সেখানে ট্রাস্টি বোর্ড। এখান থেকে আমরা শিক্ষা উপকরণ এবং ওই শিক্ষা কিছু বৃত্তি ফ্রি দিয়ে থাকি। আরেকটা মাদ্রাসা করার পরিকল্পনা আমাদের হাতে রয়েছে, যেটা করোনা কালে আমরা শুরু করতে চেয়েছিলাম, জায়েদ কওমি মাদ্রাসা। তো আমরা করোনার কারণে সেটা শুরু করতে পারিনি, ঘরের কাজ করেছি। আমরা হয়তোবা আগামী কিছুদিনের মধ্যে এই কওমি মাদ্রাসাটা করে ফেলবো। পাশাপাশি আমাদের একটা ক্রিকেট একাডেমি আছে, রাইজিং স্টার ক্রিকেট একাডেমি, যে ক্রিকেট একাডেমিটাতে আমরা মানে বাচ্চাদেরকে মাদক থেকে এবং এই যে মোবাইলের যে আসক্তি, এই মোবাইলের আসক্তি থেকে দূরে রাখার জন্য তাদেরকে আমরা খেলামুখী করার জন্য একটা ক্রিকেট একাডেমি করেছি। সেটাতে 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণীর বাচ্চারা আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে। এই 3টা প্রতিষ্ঠান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামীতে ইনশাআল্লাহ স্বাস্থ্য, তারপরে আমাদের তথ্য, আরো কিছু বিষয় নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আমার ছেলের এই নামেই একটা ট্রাস্ট করা হয়েছে, জায়েদ কল্যাণ ট্রাস্ট, যেখানে আমরা সবাই ডোনেশন দিয়ে রাকিন নামে চিনতো নাকি জায়েদ? ওর নাম ছিল জায়েদ হুসাইন রাকিন, জায়েদ নামে বেশি পরিচিত। জায়েদ কল্যাণ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট করেছি, তার অধীনে আমরা এরকম একটা গ্রামকে আলোকিত করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য সবকিছু মিলে একটা গ্রামকে আমরা জায়েদকে উপলক্ষ করে আমরা একটা আধুনিকায়ন করে সারা বাংলাদেশের মধ্যে এই গ্রামটাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবার ফান্ডিং এর মাধ্যমে এই ট্রাস্টটা পরিচালিত করছি। জায়েদের চলে যাওয়া কতদিন হলো? 12 সালের 23 আগস্ট। আজ 21, প্রায় 9 বছর। এর মধ্যে আপনার জীবন, আপনার এবং ভাবির জীবন। এখন আমাদের একজন মেয়ে আছে, সে গল্পে যেতে চাই। মেয়ে আছে বলতে আপনাদেরই মেয়ে? আমাদেরই মেয়ে। ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আপনাদেরই মেয়ে। কখনোই আমি আলাদাভাবে ভাবি না। আলাদাভাবে ভাবেন, এই কথাটা আসছে কেন? আমরা আসলে আমাদের এরপরে আর কোনো সন্তানাদি হয়নি। ইন্ডিয়াতে গিয়েছিলাম চিকিৎসার জন্য, অনেক চিকিৎসা করেছি। তো ডাক্তার বলেছে যে কোনো প্রবলেম আইডেন্টিফাই করা যায়নি। তো এখন আমরা কি করব আল্লাহ পাক না দিলে? পরে আমরা 2জন মিলে ডিসাইড করে একদিনের এক বাচ্চা দত্তক নিয়েছি। ওর 2.5 বছর বয়স। আমার কাছে
মানে আমি কোনোদিনও এটা পার্থক্য খুঁজেই পাইনি আজ পর্যন্ত। মানে বলার না হলে বলতাম না, আপনি জানতে চাইলেন জন্য বললাম। সব মিলিয়ে কেমন আছেন আশরাফ? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। যাওয়ার পর আপনার জীবনের যে বিভিন্ন রকমের উত্থান পতন আছে, সেই ডিটেলিং গুলো একটু জানতে চাই। এই 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 খালিপান, ওর চলে যাওয়ার যে অসম্পূর্ণতা, কতটুকু আপনাকে এলোমেলো করেছিল, দেন আপনি নিজেকে এখন কতটুকু গুছিয়ে উঠতে পেরেছেন? জায়েদ কিভাবে আসে আপনার সাথে, কিভাবে পথ চলে তার বাবার হাত ধরে? আসলে ও চলে যাওয়ার পরে ওর আম্মুকে এলোমেলো করেছিল, আমি নিজেকে কামব্যাক করে নিয়েছিলাম। এই প্রতিষ্ঠানগুলো বা ওর মাধ্যমে ও কি কি মানে ওকে কি কি করতে চাইছিলাম, ও তো ওর ভাষা প্রকাশ করে যেতে পারেনি, কিন্তু ওকে আমি কি করতে চেয়েছিলাম সেগুলো থেকে অনুধাবন করে আমি এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে, ঠিক জায়েদ যেমন আমার সন্তান ছিল, এই প্রতিষ্ঠানগুলো এখন আমার কাছে সন্তান। আমি আমার আয়ের একটা অংশ এই প্রতিষ্ঠানগুলোর পিছনে ব্যয় করি, যে আমার ছেলে থাকলে তো ব্যয় করতাম। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোকে আমি জায়েদ মনে করি। এই প্রতিষ্ঠান কি গাইবান্ধাতেই? গাইবান্ধা। কিভাবে সবাই কন্ট্রিবিউট করতে পারবে যদি চায়? আসলে এটা উন্মুক্ত আছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। জি, আমি কি একটু জানতে পারি, যদি আপনি বলতে চাচ্ছিলেন না, বাট আমার অনুরোধ আর কি, কারণ অনেকেই চাইবে যে এই ভালো কাজের সাথে থাকবে। বিকাশে দিতে পারবে, জি, মোবাইল ব্যাংকিং এ দিতে সেই পারবে। জিনিসগুলো আপনি চাইলে কমিউনিকেট করতে পারেন এখানে। আপনি কি চাচ্ছেন না? আমাদের আসলে ওইটা বোর্ড আছে, তো একটা বোর্ডের ডিসিশন ওদের পারমিশনের ব্যাপার। জি। Okay, যদি পারমিটেড হয় প্লিজ আমাদেরকে জানায়, যাতে করে আমরা অবশ্যই আমাদের জানাবো। প্রোগ্রামের থ্রু দিয়ে এটাকে কমিউনিকেট করতে পারি। জি। বলছিলেন যে জায়েদ আপনার এইসব ভালো কাজের মধ্যেই বেঁচে আছে, জি। তারপর নিজেকে কিভাবে এই এই জায়গাতে স্পেশালি ভাবি কিভাবে এই জায়গাতে নিজেকে আবার ঘুরে দাঁড়ানোর এই সুযোগটা তৈরি হলো? কারণ আপনি যে গল্পটা বলতেছেন, এটাকে অনেকেই রিলেট করতে পারছে তার ব্যক্তি জীবনের সাথে, সেই কারণে আমি একটু জানতে চাচ্ছি। ও আসলে মানে এমন একটা অবস্থানে চলে গেছিল যে আমার এই আত্মবিশ্বাস বা আমার চলাফেরা, আমি কিন্তু মানে 3 দিন পরেই গাইবান্ধা থেকে ঢাকায় চলে আসছি। আমার স্যার আমাকে বলছিল যে তুমি কক্সবাজার যাবা না দেশের বাইরে যাবা, বেড়াইতে যাবা, যাও, আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। তারপরেও আমি যাইনি। আমি ওই 3 দিন পর থেকেই অফিস করা শুরু করছি, যাতে নিজেকে কাজের মধ্যে রেখে, নিজেকে ব্যস্ত রেখে, পরিকল্পনা প্রণয়ন করে এগিয়ে গিয়ে আজকের এই মানে এই আত্মবিশ্বাসের ফল হচ্ছে জায়েদ কল্যাণ ট্রাস্ট, যার মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে শতাধিক স্টুডেন্ট আমাদের, শতাধিক স্টুডেন্ট ওখানে লেখাপড়া করে। তারপরে এখন আমরা যে কওমি মাদ্রাসাটা করব, কওমি মাদ্রাসায় আমরা ওখানে এতিম বাচ্চাদের লেখাপড়া করার একটা জায়গা তৈরি করে দেব, যেখানে আমরা জেনারেল শিক্ষাটা যুক্ত করে দেব। এটা কওমি মাদ্রাসার পড়ার পরে একটা বাচ্চা আধুনিক শিক্ষার যে ছোঁয়া পায় না, সেটা আমরা যুক্ত করে দেব কওমি শিক্ষা। আচ্ছা ভাই, জায়েদের গল্প আর একটু বলেন তো। মানে ও 2 বছর 9 মাস সময় আপনার সাথে ছিল, সেই সময়টার কোন কোন মুহূর্ত, স্পেশালি কোন কোন কথা বা কোন কোন অ্যাক্টিভিটি আপনাকে খুব বেশি বারবার ভাবিত করে বা বারবার মনে পড়ে আপনার? একটু জায়েদের স্মৃতিচারণ আপনার মুখ থেকে শুনতে চাই। অফিস থেকে যখন ফিরতাম তখনও আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো যে আব্বা আসবে, বাবা আসবে, বাবা বলতো বাবা আসবে, মানে কিছু একটা নিয়ে আসবো কিনা সেটা বড় কিছু না, বাবার জন্য অপেক্ষা করতো সে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। মানে আমাকে এখনো, আমি যখন ফিরি তখনও এটা অনুভব করি যে হয়তো জায়েদ আমার ঘরের মধ্যে আছে, আমি গিয়ে দেখব। তারপরে দেখা যাচ্ছে যে কোথাও যদি বেড়াইতে যাইতাম, সে আমার কোলেই থাকতো। কিন্তু যখন আবার বাসায় থাকতাম, মানে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বাবা, কিন্তু ঘুমাতে যখন যাবে তখন মার কাছে থাকবে। এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বাবা যতক্ষণ পাইতো তখন সে আমাকে সারাক্ষণ আমার কোলে থাকতো। আর সবচেয়ে বেশি স্মৃতি যেটা আমাকে পড়ায় সেটা হচ্ছে, ও আমার সঙ্গে যখন সময় কাটাইতো তখন ওর যে হাসিটা, মানে ওটা আমি কখনো ভুলতে পারি না। ও সবসময় হাসি খুশি ছিল একটা ছেলে। যে আমার দেখা যে কোনো ওইরকম কোনো জেদ, ওইরকম কোনো
মানে কোনো চাওয়া পাওয়া ছিল না তার মাঝে, এটা সাদামাঠা জীবন ছিল। সর্বোপরি আসলে মানে আমি এখনো ওই দেখা যাচ্ছে যে বাথরুমে ঢুকেও কান্না করি, মানে এখনো আমি ওই স্মৃতিগুলো যখন মানে কি বলবো যে আড়ালে আমি প্রতিনিয়তই কাঁদি, বাবা মার জন্য কাঁদি। মানে আমি হতভাগ্য মানে সন্তান, হতভাগ্য পিতা, হতভাগ্য একজন স্বামী, মানে আমি হতভাগার কাতারে আছি। কিন্তু আমি সৌভাগ্যবান যে আমি আল্লাহ পাক আমাকে ইসলামের পথে রাখছেন। এটা থেকে অনেক কিছুতে আপনি আমাকে নিজেকে মনে হয়, কিন্তু এই সৌভাগ্যবান মনে হয় যে আল্লাহ পাক আমাকে ধৈর্যশীলদের কাতারে রাখছেন, এখনো বেঁচে আছি, এখনো বিপথে যাইনি। কারণে মনে হয় যে স্রষ্টা আপনার অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছে। করোনা কালে কোভিড-19 যখন আসলো তখন আরো পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছি। আমি 2018 সালে জব ছেড়ে দিয়ে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, ব্যবসা শুরু করেছিলাম, আর যে আমি বাকি জীবনটাই প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু কোভিড-19 এর আঘাতে আমি আজকে ক্ষত বিক্ষত। কোভিড-19 এর আঘাতে আমার এই ট্রাস্টটা কিভাবে চলবে আমি দিশেহারা হয়ে পড়েছি। তা আমি অবশ্যই ট্রাস্টি বোর্ডের সঙ্গে কথা বলবো, কথা বলে তাদের অনুমতি সাপেক্ষে আমি গুরুকে জানাবো যে যদি এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে যদি সবাই একটা ভালো কিছু সাক্ষী হতে চায়, আমাদের ওয়েবসাইটের কাজ চলতেছে, চলমান। এগুলো তো বলা যায়, আপনার ফেসবুক কি, ওয়েবসাইট কি, সেগুলো তো আমার বলতে পারেন। ফেসবুক পেজ আশরাফ রেজা, আর আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ আছে জায়েদ কল্যাণ ট্রাস্ট, ফেসবুক আইডি আছে জায়েদ কল্যাণ ট্রাস্ট, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে জায়েদ কল্যাণ ট্রাস্ট নামে। জায়েদ কল্যাণ ট্রাস্ট JAYED KOLLYAN জায়েদ কল্যাণ ট্রাস্ট নামে পেজও আছে, ফেসবুক গ্রুপও আছে, ফেসবুক আইডিও আছে। আপনারা দেখবেন আমাদের অ্যাক্টিভিটিস গুলো সব আছে। 2013 সাল থেকে আমরা যত প্রোগ্রাম করছি, আমরা বৃক্ষরোপণ নিয়ে কাজ করি, আমরা বন্যার্তদের সাহায্য দেই, আমরা অসহায়দের পাশে দাঁড়াই। প্রতি ঈদে আমরা ফকির মিসকিনদেরকে সেমাই চিনি বিতরণ করি। তারপরে রমজান মাসের যে বুট লাগে, বিভিন্ন ইত্যাদির সামগ্রী লাগে, সেগুলো আমরা ওই ফকির মিসকিনদেরকে বিতরণ করে থাকি। এগুলো আমাদের ফেসবুক পেজে গেলেই দেখতে পাবেন আমাদের অ্যাক্টিভিটিস গুলো। আসলে যা বলছিলেন জায়েদ রাখিনের কথা, যে কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে সেই কথা বলছিলেন যে ওর হাসি মাখা মুখ এবং সবকিছু, যত কষ্ট কান্না সবকিছু তো আপনার ওর মা এবং সবাইকে আড়াল করে আপনার মতো করে সেই কষ্টগুলো পান। আমি কিছু সময় আলাদা কাটাই ওর জন্য, যে যদি ও থাকতো তাহলে তো সময় দেওয়া লাগতো। ওই সময়টা আমি একা একা কাটাই। কি করেন আপনি? ওই সময়টা শুধু মানে কষ্ট পাই আর কাঁদি। একান্তই নিজের সময়। তবে আশার আলো আরো একটা দেখতে পাই যে আমি দুনিয়াতে বেঁচে আছি, আমার বিচার হবে। আমি বেহেশতে যাব না দোজখে যাব আমি বলতে পারবো না। আশা করি আশাবাদীদের দলে যে আমি চেষ্টা করি বেহেশতে যাওয়ার, কিন্তু আমার সন্তান বেহেশতি। শুধু আমার সন্তান না, যাদের আমলনামা তৈরি হয়নি, সেটা যে কোনো ধর্মের মানুষের হোক, আমাদের ইসলাম ধর্মে বলা আছে ধর্ম যার যার। এটা আমি ধর্ম নিয়ে কোনোদিন কারোর সঙ্গে বাড়াবাড়ি করি না, কারণ ধর্ম জোর জবরদস্তির জায়গা নয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এমন একটি ঘটনা কেউ দেখাতে পারবে না যে জীবদ্দশায় তার ওই ধর্মটাকে নিয়ে উনি কোনোদিন বাড়াবাড়ি কথা বলছেন বা কাউকে কোনো মানে এরকম কোনো ঘটনা নেই। সেজন্য আমি বলতেছি আসলে ধর্মটাকে এসে যায় কিছু কিছু কথায়, আপনারা অন্যভাবে নিবেন না। আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না বা করতেও চাই না। সেটা হচ্ছে যে আমাদের ধর্ম অনুসারে যাদের আমলনামা তৈরি হবে না, অর্থাৎ 7 বা 8 বছর এরকম একটা আছে, তারা সবাই বেহেশতে যাবে। এই একটা সান্ত্বনার জায়গা পাই তখন, যে আমার ছেলেটা অন্তত বেহেশতে থাকবে। এটা সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা। অনেকে আমাকে এসে বলে যে তোমাকে সুপারিশ করবে। আসলে হাদিস কোরআন গুলো আসলে আমরা অপব্যাখ্যা করি। এটা সুপারিশ করার কথা এভাবে নয়। বলা আছে যে
তুমি যদি কোনো কারণে অল্প কিছুর জন্য আটকে যাও, তখন তো হয়তো বা সে তোমাকে সহযোগিতা করতে পারে। এখন আমি যদি কিছুই না করি, তাহলে সে আমাকে সুপারিশ করার ক্ষমতা কোথায় রাখবে? একমাত্র নবী ছাড়া তো কেউ সুপারিশ করতে পারে না। পরপরের স্রষ্টার কাছে কি চাও আপনার? আমার পরপরের স্রষ্টার কাছে চাওয়া, আমার বাবা মার সব গুনাহ যেন মাফ করে দেয়। যদি আমি জায়নামাজে পড়ে বসে এটা অনেক সময় বলি, হয়তো বা ভুল হয়ে যায়, যদি কারো গুনাহ নেওয়া যাইতো, তাহলে আমি বাবা মার সব গুনাহ আমি নিয়ে নিতাম। আপনি মনে হয় নিজে আসেননি আজকে এই প্রোগ্রামে। কে সিলেক্ট করছে এটা? জুয়েল। জুয়েল, থ্যাংক ইউ। ভাই একটু বলি যে আমাদের আশরাফ ভাই কিন্তু অনেক আগেই আমাদের এই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন, কিন্তু বিধিনিষেধ, লকডাউন, ওভারঅল এবং ওনার দূরত্ব, যার কারণে আমরা একটু দেরিতে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। এনিওয়ে, থ্যাঙ্কস জুয়েল, থ্যাংক ইউ। এরকম একজন মানুষকে আজকে যে আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসতে পারছি, এবং আমাদের যে আজকের এই আমাদের স্টুডিও এই ফ্রেম শেয়ার করছে, জন্য সত্যি কৃতজ্ঞতা জুয়েল। আজকের এই প্রোগ্রামের সিলেকশনের কারণে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো ভালোবাসা বাংলাদেশের পুরো টিম তোর কাছে। এবং বিশ্বাস করেন, আমরা যারা অল্পতে খুব ফ্রাস্ট্রেটেড হই, খুব হতাশ হই, এমন একজন ধৈর্যশীল মানুষকে আমাদের কাছ থেকে দেখবার খুব বেশি প্রয়োজন ছিল, এক্স্যাক্টলি, খুব বেশি প্রয়োজন ছিল। প্রতি মুহূর্তে আমাদের অনেক বেশি রিগ্রেট, অনেক বেশি দীর্ঘ নিঃশ্বাস, যে কেন আমার সাথে, শুধু আমার সাথে এগুলো ঘটতেছে। ঠিক সেই সময় আপনি আপনার বাচ্চাকে হারিয়েছেন, মাত্র 2 বছর 9 মাস বয়সে একটা বাচ্চাকে হারিয়েছেন আপনি, কিন্তু কোন রকমের রিগ্রেট, কোন রকমের দীর্ঘ নিঃশ্বাস, অনুতাপ আপনার চোখে মুখে দেখিনি। বারংবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা আমি মেনে নিয়েছি, মাবুদ আমাকে চেষ্টা করো যাতে করে আমি ধৈর্য ধারণ করতে পারি এবং আমি তোমার পথে চলতে পারি। এবং এটি আপনার স্যাটিসফ্যাকশনের সবচেয়ে বড় জায়গা, যে যতই স্রষ্টা আপনার পরীক্ষা নিক না কেন, আপনি আল্লাহর যে পথ, আল্লাহর যে দেখা, যে পথ, সেখান থেকে আপনি মাসরুম হননি এবং স্রষ্টার পথের মধ্যে থেকেছেন। এবং আমি নিজেও জানি যে আপনার বাবা মা, আপনি যখন 9 মাস বয়স তখন আপনি হারিয়েছেন, আমি এরকম শুনছিলাম অফ ইয়ারে। আমি একটু আপনার বাবা মার প্রসঙ্গ একটু শুনতে চাই। বাবা মাকে আমি যখন 2010-এ জব শুরু করলাম, বাবা মারা গেল হচ্ছে 2011-তে। ওকে। বাবাকে পাইনি, আর মাকে পেয়েছিলাম কিছুদিন। মার জন্য আমার বড় ভাই সর্বোচ্চ করছে, আমার বড় ভাইরা সবাই সর্বোচ্চ করছে, আমিও করছি আমার তরফ থেকে যতটুকু। কিন্তু মানে 2016-তে মা মারা গেছেন, কিন্তু আমার মানে 16, 17, 18 এই সময়টা সবচেয়ে বেশি সময় ভালো কাটছে। যখনই কিছু ভালো খাইতে যাই, ভালো কিছু করতে যাই সামাজিক প্রয়োজনে, তখন বাবা মার চোখ সামনে চলে আসে। খুব কষ্ট লাগে যে এই বাবা মা আমার জন্য কত কিছু করছে। ওই যে বললাম, পিতা হওয়ার পর অনুধাবন করতে পারছি যে বাবা মা কি জিনিস। এই জন্য অনেকে আবার অনুধাবন করতে পারে না। সমাজে দেখি নিজের সন্তান হইছে, তারপরেও বাবা মাকে দেখতে পারে না। এটা কি ধরনের অনুভূতি আমি মিলাইতেই পারি না। অন্তত পক্ষে তাহলে তার পিতা হওয়ার স্বাদটাই সে পায়নি। যদি পাইতো তাহলে তার বাবা মার সাথে এরকম করতে পারতো না। অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার একদম যদি শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান, বাট জুয়েলকে যেমন ধন্যবাদ জানাচ্ছিলাম, সেই সাথে আপনাকেও জানিয়ে রাখি, আমি সত্যি আজকে আমরা সবাই অনেক বেশি ব্লেসড। যে চমৎকার করে কথা বলেন আপনি, যেভাবে উপস্থাপন করেন, এবং এত কষ্ট, এত দুঃখের পরেও যে ভরসার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জয়গান আপনি করেন, এবং বারংবার বলছিলেন যে আমার কোন রকমের আফসোস নাই, বরং আমি কৃতজ্ঞ এবং আমি ব্লেসড যে আমাকে আল্লাহ ধৈর্যশীলদের কাতারে রেখেছেন, যে আল্লাহর পথ থেকে আমি এখনো সরে আসিনি। এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক 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 বিশাল ব্যাপার। মুখে তো বলতেছি ঠিকই, কিন্তু বাস্তবে কোনো মানুষের ভেতর দিয়ে যখন যায়, তখন সেটা আমরা মেনটেন করতে পারি না। বাট দিনের পর দিন এটা মেনটেন করে চলেছেন। আমার জন্য অনেক বড় একটা শিক্ষা আমি পেয়েছি। আমার বিশ্বাস যে আমার বন্ধুরা যারা আমাদের সাথে, আমাদের এই প্রোগ্রামের সাথে কানেক্টেড আছেন, তারাও শেয়ার বুঝতে পারছেন যে যত বেশি কষ্ট থাকুক বা দুঃখে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার পথে থাকার মধ্যেই সত্যিকারের ভালো লাগা এবং সত্যিকারের মাহাত্ম্য লুকিয়ে আছেন। এবং বারংবার বলছিলেন যে যত খারাপই থাকে, কষ্টে থাকি, বাবা মার কথা বারবার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবা মায়ের সমস্ত রকমের পাপ, অজ্ঞাত বা অজ্ঞাতসারে যেসব পাপগুলো হয়েছে সব যেন মাফ করে দেন, তারা যেন বেহেশত নসিব হয়। শেষ মুহূর্তে আপনার কথা শুনতে চাই, এবং সেই সাথে আপনাদেরকে অনুরোধ করছি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের ভালোবাসার কথা জানান দিন সমস্ত কর্নারে, যাতে করে এই ভালোবাসার দারুণ একটা উপলক্ষে পরিণত হয় ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ।
পরিশেষে আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, অনুরোধ সুরে বলবো যে হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি মসজিদুল ইসলাম চৌহিদি, মৌলানা মসজিদুল ইসলাম চৌহিদি, রংপুর মোমিনপুর থেকে বলছি। জি মোর্শেদ ভাই, আমাকে স্যার বলেন না। আপনি যখন মাওলানা পরিচয় দিয়েছেন, আমার শ্রদ্ধার অনেক বড় একটা জায়গাতে আপনি আছেন। জি বলুন। আসলে ভাই, আমি একজন আলেম মানুষ, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আশরাফ ভাই যেমন বলছিলেন, আমি বারবার আপনাকে কি বিরক্ত করতেছিলাম, আমাকে মাফ করবেন। আমি এখন পর্যন্ত আপনাকে ঢাকা নাকি শুনে নিয়ে প্রায় 8 বছর থেকে, আমার ওয়াজের বয়স ছিল 12 বছর, আমি আপনাদের এফএম শুনে 8 বছর থেকে। তো ভাইজান, আপনি আমার জন্য দোয়া করবেন, একটু আশরাফ ভাইয়ের সাথে কথা বলতে। জি প্লিজ কথা বলুন। কয়েকটা ফোন নাম্বারটা ওপেন করে দিস তো। কয়েকটা জি আসসালামু আলাইকুম। নাম্বারটা বলিস। আসসালাম রাহমাতুল্লাহ। আশরাফ ভাই, আসলে আপনি যে বলছিলেন সন্তানটা সুপারিশ করবো, আসলে ভাই বুখারীতেও আসলে সুপারিশ করবো। আপনার বাচ্চা, আমি একজন আলেম মানুষ, আমি মৌলানা মসজিদুল ইসলাম চৌহিদি, রংপুর মোমিনপুরে বাসা। আপনি ইউটিউবে চাইলে দেখতে পাবেন, আমি একজন বক্তা এবং আলেম মানুষ। খুব কাঁদছিলাম ভাই, আপনার আমার 3টা বাচ্চা আল্লাহ দিয়েছেন। দোয়া করি আপনার বাচ্চাটাকে আল্লাহ তাআলা জান্নাতে আলা মাকাম দান করেন। আমিন। বলো, এটা সবার সাথে একটু কথা বলবো, আমি বিস্তারিত আমি একটু ওনার সাথে আপনার মতো মানুষজন আমাকে যেন গুরুও না বলে আর সম্মান করে কথা না বলে। আমার অনেক শ্রদ্ধা আপনাদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসার কথা মানুষের কাছে ছড়িয়ে দেন। জি মোর্শেদ ভাই, প্লিজ বলুন। জানেন না আমি আপনার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কত দোয়া করি, আপনি জানেন না, একমাত্র আল্লাহ ভালো জানবেন। আমি চাইছিলাম যে আমার মতো একজন দৃষ্টি প্রতিবন্ধী যদি আপনার একটা অনুষ্ঠানে যদি মেহরবানি করে জায়গা দিতেন, খুব মোর্শেদ ভাই, ইটস ইউর প্রোগ্রাম। যে দরদ আর যে মহব্বত আপনি বলেছেন, যে তার যদি আপনি আমার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আমার বহু জন্মের ফসল এইটা। আপনি যে কোনো দিন আমার প্রোগ্রামে আসতে পারেন। অনেক ভালোবাসা। যে আমি জন্মের 3 মাস পর থেকে অন্ধ হয়ে সেই অবস্থা আলেম হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ শুকর। আল্লাহ খারাপ তো দেখতে পারিনি, আল্লাহ যে 3টা বাচ্চা আমাকে দিয়েছেন, তাদের চেহারা দেখা মতো লোক আল্লাহ আমাকে দেন। অনেক ভালোবাসা আপনার জন্য মোর্শেদ ভাই। অনেক ভালো থাকুন। আর যে কোনো দিন আপনি স্টুডিওতে আসুন। স্টুডিও ইজ ইয়ার্স। আপনার অনুষ্ঠান এটা, আপনার চ্যানেল, আপনার প্রোগ্রাম, আপনার স্টুডিও। যে কোনো দিন চলে আসুন। তবে স্যার, আমাকে যদি বেয়াদবি মনে না করতেন, আপনার নাম্বারটা যদি আমাকে দিতেন, মাঝে মধ্যে হালকা হতাম ভাই, কষ্ট পাই। আমি টেক্সট করে দিচ্ছি আপনাকে আপনার নাম্বার। আর ওনাকে বলেন আমি রংপুরে গিয়ে ওনার সাথে দেখা করে রংপুরে গিয়ে আশরাফ ভাই আপনার সাথে দেখা করবে। আর আমার নাম্বারটা আমি এখনই টেক্সট করে দিচ্ছি আপনাকে। জি জি, আচ্ছা। অনেক ভালো থাকবেন। জি আমি জি ভাই, দোয়া রাখবেন। জি, অফকোর্স দোয়া করি। আমরা কিছু ফোন কল নিয়ে নিই। জি, নাম্বারটা আমার টেক্সট করে দিস তো দয়া করে একটু। আর আমরা কেউ একটা ফোন কল নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। আমি অলরেডি অনুষ্ঠান শেষ করে আসছি আপনার কাছে, রাইট? অলরেডি প্রোগ্রাম থেকে আমরা টাইম বের করেছি। 2-1টা ফোন নিয়ে নিই। নাম্বারটা একটু বলতে পারি কি আমরা? এই মুহূর্তে আমরা নাম্বার দিলে সারা রাত আমাদের 2-1টা ফোন কল বলতে নিই, হবে। যেহেতু কথা দিয়েছি আমি। আচ্ছা, আমরা হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস কল নিই, আমরা তো accept ওকে, 01841904904 2টা ফোন নিই, তারপর ফোন কল নিয়ে প্রোগ্রাম শেষ করছি। আর আমরা এই জিনিসটা ভুল করতেছি। আমাদের আগে কিন্তু প্রায়শই আমরা ফোন নিতাম। আমি ভাবছি যে সামনে প্রোগ্রামগুলো থেকে আমরা ফোন কল সরাসরি নিতে পারি, তাই তো? এখন কি নেওয়ার সুযোগ নাই? নি আমরা ফোন নিই, 2টা ফোন নিই। আমার মেসেজটা দেওয়া হয়নি গুরু, আমার Okay. শেষ মেসেজটা দেওয়া হয়নি। আপনার শেষ টেক্সট মেসেজটা নিই, সেই ফাঁকে আমরা 2টা ফোন নিয়ে প্রোগ্রাম শেষ করব। জি, আমার শেষ মেসেজটা হচ্ছে যে আমরা মানে যার যার ধর্ম শেষে পালন করব, কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। ধর্মের যে মূল বিষয়গুলো, যেমন আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল স্তর বিশেষে আমরা ফরজগুলোকে আগে প্রাধান্য দিব, সেগুলো আমরা মেনে চলবো। আর আমরা যদি এইভাবে চলতে পারি, সবাই সবার ধর্ম যার যার জায়গা থেকে যদি আমরা পালন করি, তাহলে মনে হয় বাংলাদেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশ হয়ে উঠবে। এই আহ্বান সবার প্রতি আমার। ওকে, থ্যাংক ইউ আপনার আমাদের সাথে থাকবার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। 2টা ফোন কল বলেছি, 2টা নিব। ফার্স্ট ফোন কল। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? চট্টগ্রাম থেকে বলছেন, রাইট? একটু লাইনে থাকুন দয়া করে।
জি জি, আপনার ফোনই নিচ্ছি, একটু লাইনে থাকুন। আগে আমরা প্রায়শই ফোন নিতাম, যেটা মিস করতেছি আমরা। পরবর্তী প্রোগ্রাম থেকে জুয়েলের কাছে অনুরোধ থাকবো যে আমরা যেন বেশ কয়েকটা ফোন কল নিতে পারি অনুষ্ঠানের শেষে। একটু দয়া করে লাইনে থাকবেন। আর 2টা ফোন কল নেওয়ার কথা বলেছি, নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনারা আছেন ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে। আমাদের সাথে ছিলেন আশরাফ রেজা। যেভাবে তিনি ধর্মের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সে ভালোবাসার কথা বলেছেন, বহু কষ্টের পরেও আল্লাহ রাব্বুল আলমিনের যে উনি বলছিলেন যে আমি ব্লেসড, অনেক কষ্ট আল্লাহ রাব্বুল আলমিন দিলেও আমি খুশি এই কারণে যে আল্লাহর পথ থেকে আমি কখনোই ওইভাবে আমি সরে আসিনি, আমাকে তিনি ধৈর্যশীলদের মধ্যেই মনোনীত করেছেন। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি আপনার কথা, প্লিজ বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি সই বলছিলাম চট্টগ্রাম থেকে, বন্দর থেকে। জি জি, প্লিজ বলুন। জি গুরু, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওইটা আসলে প্রতি বৃহস্পতিবার যত ব্যস্ততা থাকি না কেন, আপনার অনুষ্ঠানটা নিয়মিত শুনি। যে জি। আপনি যে অনুষ্ঠানটা করেন, মাশাআল্লাহ, এটা খুব প্রশংসনীয় একটা অনুষ্ঠান। যে একটা কথা বলেছেন, আসলে ফোনটা দিলাম। জি, প্লিজ। আপনি যে বাস্তবতা এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে অনুষ্ঠানটি আপনি করেন, হ্যাঁ, এটা আসলে আমাদের সকল মানুষের একটা শিক্ষণীয় অনুষ্ঠান। এবং আশা করি এই যে বিবেক ছাড়া আবেগ দিয়ে যে অনুষ্ঠানগুলি করেন, আপনি যেন গুরু আপনার আল্লাহ যেন দীর্ঘায়ু বাড়াবেন, এবং আপনি যেন ওই বিভাগী অনুষ্ঠানগুলি যে মানুষের কাছে তুলে ধরেন, সেটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে এই যে ভালোবাসার অনেক কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা ভাইজান, এটা অনেক বেশি অনুপ্রেরণার জায়গা আমাদের জন্য। জি জি। জি, ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য। পরবর্তী ফোন কলে যাচ্ছি। নেক্সট ফোন কল। আমরা আজকে তো একটু এলোমেলো মনে হচ্ছে, বাট সামনে প্রোগ্রাম থেকে ব্যাক টু ব্যাক কয়েকটা ফোন কল নেওয়ার চেষ্টা করবো অনুষ্ঠানের শেষের দিকে, অ্যাটলিস্ট 10 মিনিটস প্রিয়াঙ্কা, আমরা যেন আমাদের ভিউয়ার্সদের জন্য এবং যারা ফোনে আমাদের সাথে কানেক্টেড হতে চায় তাদের জন্য আমরা ওপেন করে দেবো, এবং সেই সাথে আপনারা যারা স্ট্রিমিং এটাও যোগাযোগ করতে চান তাদেরকে আমরা কানেক্ট করবো। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রেখেছি যে যারা বেশি বেশি শেয়ার করছেন তাদেরকে আমরা সুযোগ করে দিই স্ট্রিমিং আমাদের সাথে কানেক্টেড হওয়ার। এটা তো আসলে এমন একটি প্রোগ্রাম যেখানে মানুষের ভালোবাসার কারণ হওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকি। সো অনুরোধ করতেই পারি যে প্লিজ বেশি বেশি করে আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে ছড়িয়ে দিন বহু মানুষের কাছে। লাস্ট ফোন কলে যাচ্ছি এবং অনুষ্ঠান শেষ করবো এই ফোন কল নেওয়ার পরপরই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহবুব বলছিলাম গাইবান্ধা থেকে। জি মাহবুব ভাই, গাইবান্ধা থেকে না? আপনার গাইবান্ধার মানুষ এখানে উপস্থিত আশরাফ ভাই আছেন। জি, প্লিজ বলুন। রেজা ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, ওনার মেসে আমার ফ্রেন্ড আসাদ থাকতো। আমি চিনতে পাচ্ছেন আশরাফ ভাই? মাহবুব ভাই আছেন জি ফোনে, জি জি। চিনতে পাচ্ছেন? আমি আসাদের ফ্রেন্ড মাহবুব ভাই। চিনতে পাচ্ছেন জি, জি, আশরাফ ভাই? জি। ওকে ওকে, জি প্লিজ বলুন আশরাফ ভাই। থানাপাড়ায় ছিলাম। আসাদ ভাই, আসাদকে তো চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। হ্যাঁ, চিনে হ্যাঁ, আপনি যার কথা চিনি। বলছেন চিনে উনি। রেজা ভাই আমি মাহবুব, আপনার ছোট ভাই। আপনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আপনাকে অনেকদিন দেখেছি, আমরা গাইবান্ধাতে আমরা একই সাথে পড়াশোনা করেছি। এক সময় রাজনীতিরও অনেক আলোচনা হয়েছে। আমি জানি না যে আপনার জীবনে এমনটা ঘটে গেছে, শুধু জাহিদ করবেন এটা আমি একটু দেখেছি। তারপরে আজকে দেখলাম যে গুরুর পোস্ট, গুরুর অনুষ্ঠান আমি সবসময়ই দেখি। গুরু অত্যন্ত ভালো একজন মানুষ, সারা দেশে বিদেশে অনেক। তো আমি দোয়া করি যে সকল বিপদ আপদে আমাদের ধৈর্য থাকতে হবে, ঠিক আছে? জি আর ইনশাআল্লাহ আপনার সঙ্গে আমার দেখা হবে। আমি আপনার ওদিক দিয়ে যাতায়াত করি, আমি বগুড়াতেই থাকি। আপনি বগুড়া আসলে অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন। জি ভাইজান, ওই মানুষটার পাশে থাকেন, ওই মানুষটার পাশে থাকা খুব জরুরি। আপনারা আছেন বিধায় আমার মনে হয় যে মানুষটা জীবন এবং যে উদ্যোগ নিয়েছে জায়েদে এই ট্রাস্টটি নিয়ে, সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাস্ট ফোন কল। প্রচুর ফোন কল আসে, ইনফ্যাক্ট সবাই কানেক্টেড হতে চান, এটা আমাদের ব্যর্থতা। আমরা এই জিনিসটাকে সবসময় আন্ডারমাইন্ড করে যাই। কথা দিচ্ছি নেক্সট প্রোগ্রামগুলো থেকে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আমরা সবার জন্য ফোন কল ওপেন করে দেব, এবং সেই সাথে যারা বেশি বেশি শেয়ার করতেছেন তাদেরকে অবশ্যই স্ট্রিমে এড়ে নেব। লাস্ট ফোন কলে যাচ্ছি। অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আমরা আছি ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে, এবং ফিওনাকে থ্যাঙ্কস যত চমৎকার করে যত্ন করে আমাদেরকে সাজানোর জন্য। যেমন দেখাচ্ছে প্রিয়াঙ্কাকে, কারণ দেখানোটা খুব স্বাভাবিক। ওদের এই কুর্তির যে ডিজাইন, লাস্ট প্রোগ্রামে প্রিয়াঙ্কা বলছিল যে স্পেশালি রেডিমেড
প্রোগ্রাম কুর্তি। রেডিমেড পোশাকগুলোর মধ্যে পরার পরে ফিটিং ওয়াইজ এত কমফোর্টেবল ফিল আমি করি না। ও অনেক বেশি আপগ্রেডেড ফ্যাশনেবল একজন মেয়ে, সে যেহেতু এই কথা বলছে তার মানে ইট মিনস এ লট। এবং আমি তো বলছিলাম যে আমি তো ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোগ্রাম তার দেখলাম, ধারাবাহিক নাটক, তার মধ্যে কর্পোরেট ভালোবাসা দেখলাম, আরো কয়েকটা প্রোগ্রাম Thank দেখলাম। you, Guru. তার যে প্রেজেন্স, দিস ইজ রিয়েলি রিয়েলি প্রেজ ওয়ার্দি। সো সে যখন বলছে এটা আসলে ইট মিনস এ লট, এবং সেই সাথে আমিও বুঝতেছি যে তাদের রেডিমেড পোশাক পরার পরে যে ধরনের কমফোর্ট ফিল করছে এবং ফিটিং ওয়াইজ যে ফিল আমাকে দিচ্ছে, ফেব্রিক্স যে কমফোর্টেবল আমি ফিল করছি, ইটস রিয়েলি রিয়েলি গুড। ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ আছেন, দিস দ্য লাস্ট ফোন কল। কথা দিচ্ছি পরবর্তী প্রোগ্রাম থেকে আমরা ফোন কল নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি বাবজান, প্লিজ বলেন। হ্যাঁ, প্লিজ বলেন। আপনার হাতটা ধরার আমার সৌভাগ্য হয়েছিল। আমি ঢাকা এফএমে গিয়েছিলাম জি। 2016 সালে। জি, 2016। হ্যাঁ, যখন আপনার হাতটা ধরার আমার সুযোগ হয়েছিল, তারকে অনেকদিন পর আপনার সাথে কথা বলতে পারছি, এটা মনে হচ্ছে যে আমি কতটা সৌভাগ্যবান যে আপনার প্রোগ্রাম আমি একটা মিস করতেই চাই না। মাঝখানে আপনি ছিলেন না অনেক ঝামেলার কারণে, তা এখন থেকে আপনি আমার প্রোগ্রাম করছেন, আমি আপনার সাথে আছি গুরু। অনেক ভালোবাসা, প্লিজ আমাদের সাথে থাকুন। অনেক ভালোবাসি আপনাদেরকে, আমি গুরু, আপনাকে অনেক ভালোবাসি গুরু। আমিও অনেক ভালোবাসি আপনাদেরকে। আপনারা আছেন তাই আমরা আছি, প্রোগ্রামটা গুরু সবসময় কন্টিনিউ চেষ্টা করব। ভালো থাকুন। লাস্ট ফোন কল, দ্য ভেরি লাস্ট ফোন কল। প্রডিউসার মাইন্ড করো না, লাস্ট ফোন কলে যাচ্ছি। স্পিকার দাও। স্পিকার থেকে একটু কষ্টকর হয়ে যাচ্ছে, ওকে, লাস্ট ফোন কল। প্রচুর ফোন, আমরা কেন মিস করি এটা? কেন মানুষের সাথে আমরা কানেক্টেড থাকি না? আচ্ছা, লাস্ট, এবার লাস্ট তো লাস্ট, শেষ। প্রিয়াঙ্কা, আমি সরি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। হ্যালো, দিস দ্য ভেরি লাস্ট ফোন কল, লাস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন? স্যার ভালো আছেন? আমি ভালো আছি। স্যার বলো না, কে বলছেন? স্যার আমি বদিউজ্জামান বলতেছিলাম, গুলিস্তান বঙ্গ মার্কেট থেকে। বদিউজ্জামান, গুলিস্তান বঙ্গ মার্কেট হচ্ছে আমার পছন্দের জায়গা। অ্যাবাউট 10 years ব্যাক, কারণের 90-এর আমাদের প্রথম পছন্দ ছিল বঙ্গ মার্কেট। জি বদিউজ্জামান বলুন। জি স্যার, আমি হাফেজ বদিউজ্জামান। আমি আপনার প্রোগ্রামটা প্রতি বৃহস্পতিবার শুনে থাকি। আপনি হাফেজ, জি হাফেজ। অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আপনার জন্য বদি, প্লিজ বলুন। ও পাশাপাশি ইসলামী সঙ্গীত শিল্পী তো, বাহ। বাট আপনার অনুষ্ঠানগুলো আমি খুব শুনে থাকি। আজকে আমাদের বন্ধু আশরাফ মির্জা ভাই যে ঘটনাগুলি বললো, আমার একটা বাচ্চা আছেন, আমি আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো কিছু নেই, কিন্তু সে শুরু থেকে স্রষ্টাকে খুব বিশ্বাস রাখছিল। সবকিছু মিলিয়ে সে যে এত ধৈর্য হারও এখনো হয়নি, এই জন্য তার জন্য অসংখ্য দোয়া আল্লাহ তাআলা। অনেক বড় ব্যাপার এটা। সফলতা দান করেন। বদি, আপনি যে কথাটা বললেন এটা আমি বারবার বলছিলাম, এটা বিশাল ব্যাপার, স্রষ্টার প্রতি এই ধৈর্য ধরে রাখা। সবচেয়ে বড় হচ্ছে আসলে আপনার প্রোগ্রামটা অনেক শুনি, আপনার চোখ দিয়ে পানিতে বের হতো, তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে থামতে পারি না বাপ। আমিও তো একটা ছেলের বাবা, একদম এক্স্যাক্টলি যে গল্পগুলো করছিল জায়েদকে নিয়ে, আমি আমার আইমানকে নিয়ে সেটা রিলেট করতে পারছিলাম। আর আমি বিশ্বাস করেন বদি, আমি প্রোগ্রাম করতে এখানে আসি না, আপনাদেরই একজন মানুষ হিসেবে আমি এখানে রিপ্রেজেন্ট করি। আসলে আমার একটা ছেলে আছে, আমার ছেলের নাম হচ্ছে আরাফ মোহাম্মদ জাহিদ। তো গুরু আমার ছেলের জন্য দোয়া করবেন, অফকোর্স দোয়া করি বদি। যেন তাকে একটা আলেম বানাতে পারে। আর আমাদের আশা নিয়ে যাওয়ার জন্য অসংখ্য দোয়া। সে একটা প্রতিষ্ঠান করছেন তার ছেলের নামে, তার প্রতি সুন্দর করে চলুক, তার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা আশা পূরণ করুক। আর আমি ইনশাআল্লাহ আপনার স্টোরে আসবো কোন সুযোগ নিয়ে, আমি যেহেতু গুলিস্তান বঙ্গ মার্কেট একটা জি, প্লিজ ডাকবেন, আমি চলে আসবো। সাথে আসবে প্রিয়াঙ্কা এবং আমাদের প্রডিউসার জুয়েল। অবশ্যই আমাদের সাথে ছিলেন বদিউজ্জামান এবং তিনি বলছিলেন তার আরাফ মোহাম্মদ জুয়েলের কথা। কোন জুয়েল? মানে তার ছেলে জুয়েল। লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্পিকার দে। স্পিকার পাওয়া যাচ্ছে হ্যাঁ, স্পিকার দে। স্পিকার থাকে না কেন? আপু একটু জোরে বলেন স্পিকারটা। না বেটা, স্পিকার দে। জোরে বলুন কোন কথা। আর কেন আমাদের ফোন কল থাকে না? মানুষের কি ভালোবাসা জুয়েল। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা ঠিক পাই না। আমরা যেন পরবর্তী আপু, 50 মিনিটস প্রোগ্রামের জন্য রাখি। কত ভালোবাসা মানুষের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুহুল ইসলাম হৃদয় বলছিলাম। ছেলে মেয়ে একসাথে, এক দুজন মেয়ে ছিল? কনফারেন্স আর কি ও আচ্ছা, আরেকজন আছে। কেন বলবো, আমার কথা কি বুঝতে পারছেন? একদম পারফেক্ট বুঝতে পারছি। কে বলছেন? আমি রুহুল ইসলাম হৃদয়, রংপুর কুড়িগ্রাম রাজারহাট থানা আমার বাসা। হ্যাঁ হৃদয়। ওখান থেকে আমি ঢাকায় থাকি প্রায় 1 বছর তো বেশি। ঠিক আছে গুরু? ওকে হৃদয়।
গুরু আসলে আমার পরিবার থেকে কখনো আমাকে কেউ খোঁজ খবর নেয় না। আসলে কষ্টের জীবন নিয়ে আমি আর দেশে আছি। অবশ্য গান গাইতে অনেকটাই ভালোবাসি, গান অলরেডি গেয়ে থাকি গিটার বাজে, গিটারের সুরে। বুঝতে পারছেন গুরু? হ্যাঁ, বুঝতে পারছি হৃদয়, আপনার জন্য অনেক ভালোবাসা এবং স্পেশালি আপনার বাড়ির লোকজন আপনার পাশে এসে দাঁড়ায় সেই অপেক্ষায় থাকলাম। এবং আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? লাস্ট ফোন কল, এই লাস্ট ফোন কল দিয়ে দে। আচ্ছা, শেষ, এবার শেষ। কেন আমরা এত বছর ফোন কল নিইনি? মানুষ কত ভালোবাসে আমাদের, কেন নিই না ফোন? আর প্রডিউসার একটা কথা পাশাপাশি সেটাও বিনয়ের সাথে বলে রাখি, তুমি এরকম প্রোগ্রাম খুব কম পাবা যেখানে তুমি ওপেন করে দেবে ফোন কল আর তোমাকে ভালোবাসা দেবে শুধু। 10টা ফোন কল আসলে 5টায় গালি পাবা। সেখানে দেখো কত ভালোবাসা মানুষের। তুমি কি এটা মানো প্রডিউসার? আমরা এই যে সবাইকে সুযোগ দিতে পারি না, এতে আমার খুব কষ্ট হয়। না প্রডিউসার, এটাই কি তুমি মানো আমি যে কথাটা বললাম? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ আছে কান্ট্রি, তুমি যদি ফোন কল ওপেন করো যে কোনো প্রোগ্রামে 10টা ফোন কল গেলে 2টা খারাপ ভাষা পাবা। দেখো মানুষের কি পরিমাণ ভালোবাসা। আমরা চাই যে প্রতি প্রোগ্রামে যেন আমরা ডেডিকেটেডলি প্রোগ্রাম ওপেন করে দিতে পারি। লাস্ট লাস্ট আর পরে কথা বলবো না। লাস্ট ভাইরে স্পিকার পাচ্ছে না, আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিই আমি। লাস্ট ফোন কল দাও। শেষ, অনুষ্ঠান শেষ করছি আমরা। ফিওনা প্রেজেন্স ভালোবাসা আমাদের লাস্ট ফোন কল দিয়ে শেষ করব। আমাদের সাথে ছিলেন আশরাফ রেজা, বিদায় নিয়েছে অলরেডি আশরাফ রেজার কাছে। লাস্ট ফোন কল। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? গুরু আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন বলছি, গাজীপুর চৌরাস্তা থেকে। সাদ্দাম হোসেন, গাজীপুর চৌরাস্তা। জি, প্লিজ বলুন। গুরু আমি কিন্তু এক কানে আমার ফোন আর এক কানে হেডফোন, দুইটাতেই আপনাকে শুনতে পাচ্ছি। লাভ ইউ সাদ্দাম। যে কোনো একটা বাদ দেন, হেডফোনটা খুলে ফেলেন। ইয়া সাদ্দাম। আপনার সাথে কথা বলতে পেরে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমি আপনার সাথে কথা বলছি। হ্যাঁ জান, তোমার সাথে কথা বলছি সাদ্দাম। আই লাভ ইউ। ইসমি এহতেশাম, তোমাদের পছন্দের গুরু এহতেশাম। এক্স্যাক্টলি লাভ ইউ ডিয়ার সাদ্দাম। আমি শুধু আপনার অনুষ্ঠানের শেষে এবং শুরুতে মাঝে একটা কথাই ভাবি, আপনি কোনো না কোনো একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তাই তো? একদম তাই। কিন্তু আপনার যে জ্ঞানটা, আপনার যে জায়গাটা, এটা দ্বিতীয়ত মনে হয় পূরণ করতে পারবেন না। প্রিয়াঙ্কা অথবা জুয়েল পূরণ করবে? অবশ্যই না। অবশ্যই না। এটা তোমার ভালোবাসা সাদ্দাম। এবং আমার বিশ্বাস হয় না যে দ্বিতীয় কেউ আপনার মধ্যে পৃথিবীতে জন্ম নিতে না বাপজান, আপনার জায়গাটা পূরণ করতে পারবে না বাপজান, কোনোভাবেই না। আমার টোনালিটি, আমার শব্দ চয়ন, আমার উপস্থাপনা, আমার শব্দ রিজনাল ডায়ালেক্ট আমার সাথে অনেক বেটার। স্পেশালি আমার পাশে 2জন বসে আছে, তাদেরও আমি জানি। গুরু আগে আপনার অনুষ্ঠানগুলো যে বন্ধ ছিল, আমি এই বৃহস্পতিবার আসলে মানে কষ্টে পুরো হতাশ হয়ে থাকতাম যে কেন অনুষ্ঠানটা বন্ধ করলো, কেন? ভুল করেছি, অনেক কষ্টে ছিলাম, এখনো কষ্টে আছি। শুধু এই মহব্বত আর এই টান এশকের জন্য ফিরে এসেছি, বাট পারতেছি না। টেলিভিশন প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছি। আমিও খুব টাফ টাইম পার করতেছি সাদ্দাম, দোয়া করো আমার জন্য। গুরু আজকে তো ওই যে ফিওনার এজেন্টের মনে হয় মালিক আসার কথা ছিল। ওর জন্য দোয়া করো। উনি ফিওনার চেয়ারপারসন, ম্যাসিভ একটা হার্ট মানে কার্ডিয়াক অ্যারেস্টের ভিতর দিয়ে গেছেন, এখন স্টেবল। তার জন্য দোয়া করো। আর গত সপ্তাহে যে আপুটা আসছিল ভালোবাসা বাংলাদেশে, তারপর মানে আসলে আমি আপনার অনুষ্ঠানে কত অনুষ্ঠানে যে চোখের সাদ্দাম সরি, ক্ষমা করে দিও। লাস্ট ফোন কল। এ পাগল হয়ে গেছে মানুষ। লাস্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শেষ, আপনারটাই শেষ ফোন কল। জি, প্লিজ বলুন। জি গুরু, আমি রুনা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। রুনা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গুরু মনে আছে 2015 সালে যখন আমার ফোনে 2 টাকা ব্যালেন্স থাকা অবস্থায় আপনাকে কল করেছিলাম? হ্যাঁ রুনা, আপনার কথা অবশ্যই মনে আছে। রুনা, ওখান থেকে একজন হাফিজ ফোন করতে আর আপনি ফোন করতেন ফ্রিকুয়েন্টলি এবং বারবার এই কথাটা বলতেন। রুনা, আমি একদমই ভুলিনি আপনাকে এবং আমি আপনাকে। জি রুনা, প্লিজ বলুন। জি গুরু, আসলে আমার মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে অনেকদিন যাবত গুরুর সাথে কথা বলি না, কিভাবে যে কথা বলা যায়। তো আমার ছোট ভাই দেন আমার ফ্রেন্ড ফয়সাল এমসি, আমরা দুজন শুনছি, ওদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলতাম যে গুরুর সাথে আমার কথা বলার খুব ইচ্ছা। কিন্তু দেখেন, আমরা যেহেতু চোখে দেখতে পাই না, আমাদেরও কিন্তু কিছু বলার থাকতে পারে। একদমই তাই রুনা, আপনার সাথে আমার ফ্রিকুয়েন্টলি কথা হতো। দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে আপনার সাথে প্রায় কথা হতো আমার। জি
জি জি এবং ভালোবাসার বড় একটা জায়গা আপনাকে অনেক আগে থেকে আমি দিয়ে রাখছি রুনা, মনে আছে মনে হয় আপনার? এগুলো আমি আপনার কথা মানে আমি যখন আপনার সাথে কথা বলতাম তো আপনার কথা অনুযায়ী আমি এখনো চলাফেরা করি। হ্যাঁ রুনা, আমি এতটুকু ভুলিনি। ছোট মনে করবো না। হ্যাঁ, আপনি যখন আমাকে বলতেন যে রোনা কখনো নিজেকে ছোট মনে করবে না, তুমি সবসময় ভাববা যে তুমি সমাজের কারো বোঝা না, তুমি তোমার মতো। আসলে আমি কথার ভিত্তি করে নিজের মতো করে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। একদমই তাই রুনা, আমি কিন্তু ভুলিনি। আমাকে পরীক্ষা নেওয়া আমার সব মনে আছে। আমি তোমাকে বারবার বলেছি যে অসম্ভব ভালোবাসা তোমার জন্য। আরেকজন ফোন দিত রংপুর থেকে, মুর্শিদ অর সামথিং, ও দৃষ্টি প্রতিবন্ধী ছিল, কিন্তু তোমার সাথে আমার ফ্রিকুয়েন্ট কমিউনিকেশন হতো, রাইট রুনা? জি গুরু, একদমই তাই, আমি ভুলিনি রুনা। আমার রেডিওতে কথা বলার স্টার্ট হয়েছে আপনার মাধ্যমে গুরু। ইয়া রুনা, কখনো রেডিওতে তার আগে কখনো কথা বলি নাই। অনেক অনেক ভালোবাসা। এখন প্রায় কথা হবে, বা প্রচুর ফোন কল আসতেছে, এই জন্য আমাকে বাধ্য হয়ে ফোনটাতে সুইচ করতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? 100,000 অফ ফোন কল একটার পর একটা ঢুকতেছে। জি, কে বলছেন? জি, কে বলছেন? মানে স্পিকারটা অ্যাক্টিভ করার সুযোগ পাচ্ছি না আমরা। বাপরে, 100,000 অফ ফোন কল, কি ভালোবাসা মানুষের! কোন জন্মের ভাগ্য নিয়ে এসেছি পৃথিবীতে আমি। জি, কে বলছেন? 100,000 ফোন কল একটার পর একটা। জি, কে বলছেন? আমি এই স্পিকার ইকোতে কি ফোন রে এটা ভাই? না না, তা আসুক, কিন্তু তোর স্পিকার কই? না মানে কার ফোন আমরা এটা? স্পিকার যে আমরা একটা টাচ দিয়ে অ্যাক্টিভ করব সেই সুযোগটা নেই। না, না, কার ফোন? আচ্ছা, যে এটা ইনকামিং এর কারণে অলরেডি 50টার উপরে মিস কল দেখাচ্ছে এখানে। জি, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লাস্ট, শেষ, এটা শেষ, যা। জি, ওয়ালাইকুম আসসালাম, পাইছি দে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, নাম্বারটা গুরু আমাকে দিবেন গুরু, আপনার সঙ্গে অনেক কথা আছে গুরু আমার বলার গুরু। কি বাপজান, তোর এত কষ্ট কিসের, সেটা আগে কর। গুরু আপনাকে আমি অনেক ভালোবাসি গুরু। আমিও তোরে ভালোবাসি। গুরু আমি ফোন দিয়ে থাকি, SMS করে থাকি, বাট আপনার ওখান থেকে কোনো রিপ্লাই বা কোনো সব জুয়েলের দোষ, সব জুয়েলের দোষ। যে একটা পাপি বসা আছে প্রডিউসার, সব ভালো হলে ওর, সব খারাপ হলে ওর। ওই ব্যাটা আমাদের দেয় না। আমি সবসময় চাই যে আমার এই ভক্ত বা ভালোবাসে যারা, তাদের সাথে কানেক্টেড থাকে। আগামী এপিসোডে একসঙ্গে 2টা থেকে 3টা ফোন কল কনফারেন্স হবে, কথা আপনার বলবো। নাম্বারটা দেবেন গুরু, অনেক কথা গুরু আপনার সঙ্গে গুরু, আমার অনেক কথা বলার বাকি গুরু। ওকে, জুয়েল যেহেতু কথা দিয়েছে তাহলে সম্ভব আমরা আইপিটা টেনে নিয়ে ফোনের ব্যবস্থা। জুয়েল, তুই কেমনি এগুলোকে রিফিউজ করিস? কত জুয়েল, তুই আমাকে বল। দিন শেষে প্রোগ্রাম বাদ দে, মানুষের এই কারণ আমরা এই যে জুয়েল, তুই আমাকে আমার দিকে নির্ধারিত আমার দিকে সময়ের বাইরে 28 মিনিট পার করে এটা ফেলেছি। তোর কারণে, তোর পারমিশনের জন্য। বাট তুই আমাদের বল, বাংলাদেশে কোন প্রোগ্রামে তুই এরকম ব্যাক টু ব্যাক প্রোগ্রাম পাবি যেখানে গালি ছাড়া মানুষ ভালোবাসার কথা বলবে? একটা প্রোগ্রাম দিতে পারবি? এটাই তো আমাদের ঢাকা এফএম এর গর্ব। যে বুঝলাম, ঢাকা বাট FM এ কেউই গালি দিয়ে কিছু why বলে didn't না। you deploy this program ফোন কল before it, right? আর এগুলো সব জুয়েলের দোষ। ও আমাকে ফোন দেয় না, না হলে আমি সব সময় আপনাদের সাথে কানেক্টেড থাকতে পছন্দ করি। ভাই সবাই দোয়া করবেন প্লিজ, এতে করে আপনারা মনে কষ্ট নিয়ে আমাকে আসলে অভিশপ্ত করবেন না। দোয়া করবেন আমার জন্য। আসলে খুব একটা দোষ নেই আমার, আমি চেষ্টা করি। জি জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি প্লিজ বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। জি প্লিজ বলুন, না হলে আরেকজন ঢুকে যাবে। জি প্লিজ বলুন। হ্যাঁ বলুন, জি প্লিজ বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। এনিওয়ে, আমরা অনুষ্ঠান শেষ করি। আমি সরি যে অনেক সময় বেশি নিয়ে নিয়েছি, কারণ এত ফোন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এটা শেষ। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। বাসায় যাব। জি বলুন। জি প্লিজ, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। জি বলুন, শুনতে পাচ্ছি। লাস্ট ফোন কল, প্লিজ বলুন। আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। এত ফোন কোত্থেকে ভারী, স্পিকার নাই। শেষ করলাম, বিদায় নিচ্ছি আজ। থ্যাঙ্কস ফিওনা, যে চমৎকার এই ভালোবাসার বাংলাদেশের পার্ট আমাদেরকে করার জন্য, তার আমাদের পাশে থাকার জন্য। এই প্রোগ্রামটাকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের জন্য সহজ হচ্ছে। মানুষের কি চমৎকার ভালোবাসায় ভালো লাগার সম্মেলন কেন্দ্র এই ভালোবাসার বাংলাদেশ। প্রডিউসারকে খুবই বিনয়ের সাথে অনুরোধ করবো, ছোট ভাই নাহলে করজোরে শব্দটা ব্যবহার করতে গিয়ে থেমে গেছি। ভাইরে,
জি। তো দয়া লাগে জি। তুই প্রতি প্রোগ্রামে অ্যাটলিস্ট লাস্ট 15 মিনিটস আমাদের জন্য ওপেন করে দিস আমার জি, এবং ইনশাআল্লাহ। প্রিয়াঙ্কার জন্য, যাতে করে আমরা ফোনে কানেক্টেড থাকতে পারি আমাদের ভালোবাসার এই মানুষগুলোর সাথে। জি ইনশাল্লাহ। হ্যাঁ, সেই সাথে যদি স্ট্রিমিয়ারে কানেক্টেড থাকতে পারি, দ্যাট ইজ দ্য ভেরি গুড থিং। আমাদের আসলে মূল ইচ্ছাটাই ছিল স্ক্রিন অ্যাডে, মানে স্ক্রিনে যেন আচ্ছা বন্ধুদেরকে হইলো, বাট দেখানো যায়। ফোন কলটা ওপেন করে তবে দিতে ফোন পারি। কলটা আসলে যেটা হয়, আজকে অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ওইভাবে তাদের ইন্টারনেটের জটিলতা থাকে। একদমই তাই, তো সেক্ষেত্রে আমরা ভয়েস কলে যাবো। একদম ফোন কল ওপেন করে দিব। আমাদের অ্যাকচুয়ালি এই যে স্পিকারও খোঁজা লাগবে না, আমাদের তো ফুল ওয়েল ইকুইপড সেটআপ আছে। Right. আমরা আইপি ফোনটা ওপেন করে দিলে, নাম্বার দিলে সবাই কিন্তু আমরা ফোনে সুন্দরভাবে শুনতে পারি। অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ আপনাকে এই ভালোবাসা বাংলাদেশে উপস্থিত থাকার জন্য। আমি প্রথমে বলেছি, মাঝে বলেছি, সবসময় বলেছি, এখনো বলতেছি, এই মানুষগুলো যত বেশি বেশি করে বাংলাদেশে এবং এই আমাদের সমাজের মধ্যে থাকবে, সমাজটাকে শুদ্ধ করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এমন একজন মানুষ যারা সচ্চরিত্রবান এবং সত্যি আল্লাহ রাবুল আলমের পথে থাকেন এবং সমস্ত কষ্টের বিরুদ্ধে থেকে আল্লাহ রাবুল আলমের পথে থেকে ধৈর্যের সাথে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। থ্যাংক ইউ দ্য প্রডিউসার ফর দ্য সিলেকশন, টিম টিম producer and team for the outstanding selection, my guest, যার কারণে আজকে শুধু আমার প্রোগ্রামে কে খুশি হয়েছে আমি জানি না, বাট আমি প্রয়োজনীয় মোটিভেশন নিয়ে আজকে আমি এখান থেকে যেতে পারবো। আমার অসম্ভব রকমের কষ্ট কাজ করে আমার সন্তানকে ঘিরে, যে কষ্টের দারুণ এক মলমের জায়গাটা হিসাবে আমি ব্যবহার করতে পেরেছি এই মানুষটার উপস্থিতির কারণে, এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হয় সে শিক্ষাটা একদম কাছ থেকে নিয়েছি। এই শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই চমৎকার মহব্বতের জন্য এক দারুণ শিক্ষা নিয়ে আজকে আমি ফিরে যাব, সেটা আমার জন্য দারুণ পাওয়া। এবং গুরু সবসময়ের জন্য চাহিদা এবং তার ভালো লাগার বিষয়গুলি যে শুধুমাত্র প্রেম এবং ভালোবাসা কেন্দ্রিক, সেটা কিন্তু না, একেবারেই না। আমি তো ব্যক্তিগতভাবে প্রায় 8-9 বছর ধরে আপনাকে জানি এবং আপনার ভালো লাগা বিষয়টাও জানি। তো আমাদের চেষ্টা থাকে গুরু, যে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন ঘরানার গল্প নিয়ে আসা। বিশ্বাস করে এই প্রোগ্রামটা যেন মনে হচ্ছে আমার জন্য, একদমই তাই মনে হয়েছে। আমি জানি না যে তোর লিসেনার, তোর ভিউয়াররা কতটুকু খুশি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমি যেন প্রয়োজনীয় শান্তি নিয়ে গেলাম। আর আমি সরি যে 30 মিনিট সময় বেশি নিয়েছি, It's okay. কারণ আমরা এটা আমার উপভোগ জন্য করেছি। দোষ না প্রিয়াঙ্কা। আমরা কেন উপভোগ আমরা করেছি। প্রোগ্রাম ওপেন করি না, কেন আমরা ফোন কল ওপেন করি না? মানুষ এত ডেসপারেট আমাদের সাথে কথা বলার জন্য, আমরা যেন সময় থাকতে ওপেন করি, নাহলে কিন্তু আধা ঘন্টা করেই সময় নেব। জি অবশ্যই অবশ্যই। ওকে, আমি বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ধন্যবাদ গুরু। ফিওনা ভালোবাসার বাংলাদেশ আপনারা এতক্ষণ শুনছেন। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এক স্টেশন এক নেশন। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে ফিওনার কিছু ইনফরমেশন আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব তো চান, এবং আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা আমাদেরকে গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01841904904। নিচে স্ক্রলে যাচ্ছে, আপনারা দেখে দিতে পারেন সেখান থেকে, এবং আপনাদের গল্প লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনার গল্পটি সিলেক্ট হলে আপনারা চলে আসতে পারেন ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, সঙ্গে থাকবে নতুন কোনো অতিথি এবং গুরু এতেশাম। বিদায় নিচ্ছি।